সকলকে আসসালামু আলাইকুম এবং সকলকে ক্লাসের শুভেচ্ছা। আজকে আমরা বোটানি পড়ব। তো আজকে আমরা পড়ব হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া কথাটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কথাটা এসেছে গ্রিক ব্যাকটেরিয়ন থেকে। এই ব্যাকটেরিয়ন সমান সমান হচ্ছে লিটল রড। ব্যাকটেরিয়ান মানে কি? ব্যাকটেরিয়ান মানে হচ্ছে লিটল রড। প্রথম যখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল তখন তাদের কাছে মনে হয়েছে এটা একটা দ্বন্দ্বের মতো, লিটল রড বলেছে ব্যাকটেরিয়নকে, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লিটল রড। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বা ব্যাকটেরিয়া প্রথম দেখতে পায় বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুক। কে দেখতে পায়? অ্যান্টনি ভন লিওনেনহুক। অ্যান্টনি ভন লিওনেনহুককে তোমরা চিনতে পারছো কিনা আমি জানি না। আমাদের প্রথম রয়্যাল সোসাইটিতে হচ্ছে যে কোষ নিয়ে কথাবার্তা বলছিলেন রবার্ট হুক। রবার্ট হুক প্রথম সেল নিয়ে কথাবার্তা বলছিলেন তার মাইক্রোস্কোপ দিয়ে। পরবর্তীতে অ্যান্টনি ভন লিওনেনহুক তার নিজের আবিষ্কৃত মাইক্রোস্কোপ দিয়ে একদম একটা কোষের সব কিছু দেখতে পায় এবং তিনি হচ্ছে যে আসলে প্রকৃত কোষটা দেখতে পায়। আমাদের যে রবার্ট হুক ছিল, রবার্ট হুক কিন্তু প্রকৃত কোষ দেখতে পায় না। রবার্ট হুক আসলে যা দেখতে পায় সেটা ছিল কিন্তু কোষ প্রাচীর ছিল। রবার্ট হুক যা দেখতে পায় সেটা কি ছিল? সেটা ছিল কোষ প্রাচীর। সো রবার্ট হুক কোষ প্রাচীর দেখে সেটাকে কোষ বলে চালিয়ে দিয়েছিল। বাট আমাদের এই যে লিওনেনহুক যে আছে, এই লিওনেনহুক হচ্ছে আমাদের সত্যিকারের কোষ আবিষ্কার করেন এবং এই লিওনেনহুক পরবর্তীতে তার আবিষ্কৃত যে মাইক্রোস্কোপ রয়েছে এই মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? তিনি এক ফোঁটা বৃষ্টির পানি পরীক্ষা করেন। এক ফোঁটা বৃষ্টির পানি যে পরীক্ষা করেন, এই বৃষ্টির পানির মধ্যে অনেক ক্ষুদ্র 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 জীব দেখতে পায়। এই যে এক ফোঁটা বৃষ্টির পানির মধ্যে এত ক্ষুদ্র 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 জীব দেখতে পায়, এই অ্যান্টনি ভন লিওনেনহুক তাদের নাম দেয় অ্যানিম্যালকিউল বা ক্ষুদ্র জীব। তাহলে হচ্ছে যে অ্যান্টনি ভন লিওনেনহুক কোথায় দেখতে পায়? আমাদের এক ফোঁটা পানিতে। পানিকে মাইক্রোস্কোপের নিচে নেয়, পানিতে ক্ষুদ্র জীব দেখতে পায়। নাম দেয় কি? নাম দেয় অ্যানিম্যালকিউল বা ক্ষুদ্র জীব। নাম দেয় কি? ক্ষুদ্র জীব, ঠিক আছে। ওকে, তো এই অ্যান্টনি ভন লিওনেনহুক তার একটা স্টাডি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে দেয়। তার এই নিয়ে গবেষণা, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা তিনি কোথায় উপস্থাপন করেন? রয়্যাল সোসাইটি, বিশ্বের সবচেয়ে পুরাতন যে বিজ্ঞান গবেষণা আছে রয়্যাল সোসাইটিতে দেয় এবং সেখানে তিনি যে ছবিটা আঁকেন সেই ছবিতে 3 ধরনের ব্যাকটেরিয়া দেখা গিয়েছিল, মানে 3 টাইপের ছবি সে এঁকে নিয়ে গেছিল। মানে সে ওই এক ফোঁটা পানির ভেতর 3 টাইপের ব্যাকটেরিয়া দেখা যায়। তিনি যে ছবি দেয় সেই ছবিতে 3 ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই। এই জন্য ব্যাকটেরিয়ার জন্য এই এত কিছু গবেষণা করার জন্য অ্যান্টনি ভন লিওনেনহুককে আমরা বলি ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজি। ব্যাকটেরিওলজি এন্ড প্রোটোজুওলজির জনক। তো প্রোটোজুওলজি মানে কি? প্রোটোজুওলজিও মানে হচ্ছে যারা ক্ষুদ্র জীব নিয়ে ডিল করে সেসব জিনিসকে আমরা প্রোটোজুওলজি বলি। যে তাহলে অ্যান্টনি ভন লিওনেনহুক ছিল আমাদের যে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়, কারণ একদম ইনিশিয়াল স্টেজে তিনি ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেন। উইথিন 1 ড্রপ অফ ওয়াটার সে কিছু ক্ষুদ্র জীব দেখতে পায় যাদের নাম দেয় অ্যানিম্যালকিউল। পরবর্তীতে তিনি তার যে গবেষণা বা স্টাডিটা রয়েছে সেটা রয়্যাল সোসাইটি অফ লন্ডনে উপস্থাপনা করেন ছবি এঁকে। সেই ছবিতে আচ্ছা সামিনা বড় করে লিখবে নেক্সট থেকে। এই ছবিতে তিনি 3 ধরনের ব্যাকটেরিয়া দেখতে পায় বা 3 ধরনের ছবি এঁকেছিল উনি। তাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়, ঠিক আছে। কোন 3 টাইপের ব্যাকটেরিয়া দেখতে পায় এটা নিয়ে বিস্তারিত আর বলা হয় নাই যে তিনি কোন 3 টাইপের ব্যাকটেরিয়া দেখতে পায় বা তার ছবিতে কোন 3 ধরনের ব্যাকটেরিয়া ছিল সেটা নিয়ে পরবর্তীতে তার বিস্তারিত কিছু বলা হয়নি। জাস্ট বলা আছে যে মানে তার ছবিটা 3 টাইপের ছবি ছিল। এখন কোনটা কোন ব্যাকটেরিয়া সেটা ফার্দার স্টাডিজ করে হচ্ছে যা সেভাবে প্রুভেন করা হয়নি। তারপর হচ্ছে যে আমাদের লুই পাস্তুর নামে একজন বিজ্ঞানী আছে, লুই পাস্তুর, ঠিক আছে। এই যে লুই পাস্তুর আছে, এই লুই পাস্তুরকে আমরা অনেকেই চিনি, তাই না?
লুই পাস্তুরের নাম আমরা অনেকেই শুনেছি। লুই পাস্তুর হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে তত্ত্ব বা ব্যাকটেরিওলজির তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেন, যে এই যে আমাদের ব্যাকটেরিওলজি, এই যে ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা, এটাকে সুপ্রতিষ্ঠা করেন বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর। তো এই জন্য তাকে বলা হয় যে তিনি হচ্ছে ব্যাকটেরিওলজির তত্ত্ব সুপ্রতিষ্ঠা করেন, যে না কেউ এটা নিয়ে আর কোনো প্রতিষ্ঠিত করেন, এটা নিয়ে কেউ আর কোনো কমেন্ট করতে পারবে না যে না ব্যাকটেরিয়া তত্ত্বে লুই পাস্তুর প্রতিষ্ঠা করে গিয়েছে। ঠিক আছে, সো এই দুইটা কথা জানতে হবে আমাদের, হচ্ছে যে কে কোনটা কি করছে, এই কথাগুলো একটু জানতে হবে আমাদের। হ্যাঁ, আর আরেকটা রোগ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আকাশে বাতাসে, মানে বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার আকাশে বাতাসে একটা রোগ ঘোরে, যে রোগ দ্বারা আমরা সকলে আক্রান্ত, এবং সেই রোগটা আমাদের প্রত্যেকের দেহের ভেতরে আছে। সেই জীবাণুটা আমরা কেউ হয়তো সেই জীবাণুটা দ্বারা আক্রান্ত হচ্ছে, কেউ হচ্ছি না। ইট ডিপেন্ডস অন আওয়ার ইমিউনিটি। যার ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেম যত ভালো, সে তত সুস্থ থাকবে। যার প্রতিরক্ষা সিস্টেম যত খারাপ, সে এটা দিয়ে অসুস্থ হওয়ার পসিবিলিটিস বাড়ে। এই যে ডিজিজটা বা এই যে আমাদের একটা জীবাণু, সেই জীবাণুটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিসের জীবাণু? এটা যক্ষ্মার জীবাণু, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কমন একটা রোগ, বাংলাদেশের মোস্ট কমন একটা রোগ যক্ষ্মা। এবং আমরা যখন কোনো রোগী দেখি, রোগী দেখার সময় তার যে কোনো সমস্যা আমরা প্রথমে যক্ষ্মাটা এক্সক্লুড করে নিই, কারণ যক্ষ্মা বা টিউবারকুলোসিস বা টিবিকে বলা হয় যে টিউবারকুলোসিস ক্যান ডু এনি ডিজিজ উইথাউট ট্রু প্রেগনেন্সি। সত্যিকারের প্রেগনেন্সি ছাড়া টিউবারকুলোসিস যে কোনো রোগ করতে পারে। টিউবারকুলোসিস করতে পারে না বা টিউবারকুলোসিস আমাদের আক্রমণ করতে পারে না এমন কোনো অঙ্গ নেই, জাস্ট হার্ট ছাড়া। হার্ট সহ কিছু কিছু অঙ্গ আছে যেখানে টিউবারকুলোসিস আক্রমণ করে না, এছাড়া আমাদের যে কোনো অঙ্গাণুতে এই টিউবারকুলোসিস আক্রমণ করতে পারে। এই জন্য আমাদের টিচাররা সবসময় বলে যে টিউবারকুলোসিস ক্যান ডু এনি ডিজিজ এনিথিং উইথাউট ট্রু প্রেগনেন্সি। সত্যিকারে কাউকে প্রেগনেন্ট বানানো ছাড়া এই টিউবারকুলোসিস সব করতে পারে। ফলস প্রেগনেন্সিও দেখা যায় অনেক সময়, যে দেখা যায় যে মহিলার পেট বড় হয়ে গেছে, তাকে প্রেগনেন্ট মনে হচ্ছে, বাট পরবর্তীতে দেখা যায় যে পেটে টিউবারকুলোসিস, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হয়ে গেছে। ঠিক আছে, সো টিউবারকুলোসিস এত ভয়াবহ একটা ডিজিজ, খুবই কমন। এই যে আমরা হচ্ছে যে অনেক সময় থুতু আসে, যে আমরা এরকম করি ওয়াক থু করে, হচ্ছে যে থুতু বা কফটা আমরা মুখে নিয়ে আসার পর দেখি যে কোথাও জায়গা পাওয়া যাচ্ছে, থুতু ফালানো যাচ্ছে না। যখন দেখি যে কোথাও জায়গা ফালানো যাচ্ছে না, বা স্কুল কলেজ থেকে এখন থুতু ফালানোর জন্য বা কফ ফালানোর জন্য ওঠা যাবে না, তখন আমরা কি করি, এদিক ওদিক তাকে খেয়ে ফেলি নিজের কফ নিজে। এখন এখানে কেউ আছো কিনা জানি না, এটা অনেকের মধ্যে বদ অভ্যাস আছে যে নিজের থুতু নিজের কফ যে খেয়ে ফেলা, বিশেষ করে কফ খেয়ে ফেলা, যে হয়তো কোথাও ফালাতে পারছে না, দ্যাটস ওয়াই খেয়ে ফেলে, যদিও জঘন্য লেভেলের একটা বদ অভ্যাস। তো এই যে থুতু বা কফ খেয়ে ফেলার ফলে কি হচ্ছে, তোমার কফটার ভেতর টিউবারকুলোসিসের জীবাণু থাকা মোস্ট লাইকলি, আনকমন না, কফের ভেতর টিউবারকুলোসিস জীবাণু থাকতেই পারে। অনেক সময় আমাদের হচ্ছে যে এত কমন বাংলাদেশে টিউবারকুলোসিস, তো টিউবারকুলোসিস জীবাণু তোমার কফে থাকতেই পারে। এখন তুমি কি করলা, কফ খেয়ে ফেলে সেই কফ কোথায় যাবে, তোমার অ্যাবডোমিনাল রিজিয়নে যাবে। সো এই অ্যাবডোমিনাল রিজিয়নে তোমার এই টিউবারকুলোসিস গিয়ে যদি বাসা বাঁধে, তখন তোমার অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হওয়ার একটা খুব ভয়াবহ চান্স থাকে। এবং অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস মানে এই পাকস্থলী রিজিয়নে টিউবারকুলোসিস হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইনগালফ অফ ওন কফ, নিজের কফ নিজে খেয়ে ফেলা এর অন্যতম একটা কারণ। ঠিক আছে, সো জিনিসটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার, বাট আমরা কিন্তু কমনলি ঘটায় থাকি। সো টিউবারকুলোসিসটা সম্পর্কে একটু সতর্ক থাকা উচিত। ধরো তোমার আমার নর্মালি কারো কিন্তু টিউবারকুলোসিস হচ্ছে না, বাট অনেকের হচ্ছে, কার হচ্ছে, যার ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেম দুর্বল। যেমন এইডস আক্রান্ত পেশেন্ট যারা হয়, এইডস মানে কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তাদের ইমিউনিটি কমে যায়, এবং যাদের যখনই তার ইমিউনিটি কমে তখনই কিন্তু তার টিউবারকুলোসিস হয়। এইডস
পেশেন্টদের 90% এইডস পেশেন্টদের আমরা টিউবারকুলোসিস দেখতে পাই, এবং তাদের এই কমন অর্গানিজম দ্বারাও হয় না, তাদের একদম যে অর্গানিজম দ্বারা কারো কোনো দিন টিউবারকুলোসিস হয় না, তাদের ওই রকম অর্গানিজম দ্বারা টিউবারকুলোসিস হওয়ার জন্য আরও অনেক অর্গানিজম রয়েছে, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে সবচেয়ে কমন। তারপর অনেকে চুইংগাম খায় না, চুইংগাম খায় যারা, তারা কি করে সারাদিন চুইংগাম দেয় নাম 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 নাম, আর এক চুইংগাম ধরো শুরু করছে সকালবেলা চাবানো, তোরা রাত না হওয়া পর্যন্ত সে চুইংগাম ফালাবে না, ধরে এরকম চুইংগাম চাবাইতে 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 দাঁত ব্যথা যাবে। কিছু বলে না যে চুইংগাম চাবাইলে নাকি হচ্ছে যে এই যে চাপা ভাঙা, চাপা ঠিক হয়, ঠিক আছে, এরকম নানা কথা প্রচলিত আছে। এখন আমারও তো চাপা ভাঙা, তো কী হয়েছে, আমার চাপা ফুলানো লাগবে না, তোমার যা আছে সেটাই তোমার বিশেষত্ব। বা অনেকে বলে যে চুইংগাম চাবাইলে হচ্ছে যে গালের ফুলা মাংস চিকুন হয়, তো নানা ধরনের নানা কথাবার্তা প্রচলিত আছে। এই যে চুইংগাম যারা চাবায় তারাও কী করে, তারাও হচ্ছে তোমার যে আমাদের যে সোজা বাংলা ভাষা মানে আমাদের এই যে লালা সিক্রিয়েশন যে ক্ষরণগুলো আছে এগুলাই তো খাচ্ছে, চুইংগাম চাবায় 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 চাবায়, এই যে কফ, তারপর যা আছে আমাদের লালার সিক্রিয়েশন, আমরা যে থুতু বলি, এগুলো সব হচ্ছে সে চাবায় চাবায় খাচ্ছে। সো চুইংগাম খাওয়াটা কিন্তু ভালো না, বরং অনেকে করে কি চুইংগাম চাবায়, জীবনে চুইংগাম বাইরে ফালাবে না, চুইংগাম চাবায় চুইংগাম ভেতরে খাবে, করে গিলে খেয়ে ফেলবে চুইংগাম। এই যে বদভ্যাসগুলো, এই অবদভ্যাসগুলো কিন্তু আমাদের অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস করতে পারে। তো এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষা, এই জীবাণুটা আবিষ্কার করেন বিজ্ঞানী মার্কারের ব্যবস্থা করি, আমার মার্কার প্রত্যেক দিন নতুন মার্কার বের করলেও দেখা যায় মার্কারের কালি নেই। আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট কক এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, আর যক্ষা কিন্তু একটা ভয়াবহ ডিজিজ, যক্ষা হলে আমাদের দেখা যায় প্রায় 9 মাস ওষুধ খাওয়া লাগে যক্ষার জন্য, এখন 6 মাস খাচ্ছে, বাট হচ্ছে যক্ষা এখন বাংলাদেশে খুবই খুবই ভয়াবহ একটা অবস্থা যক্ষা। ওকে, সো আমরা এতটুকু ইনিশিয়াল কথাবার্তা জানলাম, এখন হচ্ছে যে আমরা ব্যাকটেরিয়ার গঠন নিয়ে প্রথমে পড়বো, ঠিক আছে। ব্যাকটেরিয়ার তো আমরা এখন দেখবো যে ব্যাকটেরিয়ার গঠন। তো আমি একটা ডায়াগ্রামেটিক পিকচার আঁকতেছি, যদি আমি ছবি আঁকে তত ভালো না, কেউ আমার ছবি আঁকার ভুল ধরো না দয়া করে, শিক্ষকের ভুল ধরা কিন্তু ভালো না, বুঝছো? আচ্ছা, আমি অবশ্য উৎসাহিত করি যে ভুল ধরার প্রতি, ভুল যত ধরবা তার মানে তুমি শিখতেছো। তো এটা নর্মালি একটা ব্যাকটেরিয়ার চেহারা শুরুত, ঠিক আছে। সো তো আমরা একটা ব্যাকটেরিয়া আঁকবো, ঠিক আছে। ব্যাকটেরিয়া অনেক শেপ হয়, আমরা এখানে যে ব্যাকটেরিয়াটা আঁকতেছি এটা দেখেই বোঝা যাচ্ছে এটা দন্ডাকার একটা ব্যাকটেরিয়া, তাই না? নর্মালি ব্যাকটেরিয়া অনেক শেপের ব্যাকটেরিয়া হয়, আর পৃথিবীতে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেশি এবং ব্যাকটেরিয়ার উপকারিতা অনেক বেশি। আমাদের নর্মাল দেহে আমাদের যতটা কোষ আছে তার থেকে প্রায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। নর্মালি তোমার দেহে যতটা কোষ আছে তার থেকে কত গুণ বেশি ব্যাকটেরিয়া আছে? তার থেকে প্রায় 10 টাইমস ব্যাকটেরিয়া আমাদের বেশি আছে, ঠিক আছে। তো আমাদের ব্যাকটেরিয়ার পরিমাণ আমাদের দেহে অনেক বেশি। তো আমরা নর্মালি একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি কি লেয়ার দেখতে পাই এটা নিয়ে আমরা কথা বলবো, এতটুকু পর্যন্ত আমরা ছবি আঁকবো, আর এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা জিনিসের ইন ডিটেলস ব্যাখ্যা করব, ঠিক আছে। কি আবার বলতেছে মাবিয়া? তো যে একটা কথা আছে না যে যক্ষা ভালো হয়, রিয়াজ আর পূর্ণিমার মোস্ট প্রবাবলি একটা অ্যাড ছিল যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটির ভিত্তি নাই। আচ্ছা, তো আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে এই লেয়ারগুলো দেখতে পাই, সো এই লেয়ারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে এই যে ব্যাকটেরিয়ার নীল কালার যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে আমরা বলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। তো আমাদের ব্যাকটেরিয়া যে নীল কালার যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি না, এই নীল কালার লেয়ারটাকে আমরা বলি কোষ প্রাচীর বলি। একে কি বলি? কোষ প্রাচীর, ঠিক আছে। একে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। এর ভেতরে কোষ প্রাচীর, নর্মালি আমাদের এটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে যে লেয়ারটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে এই যে লেয়ারটা,
এটাকে বলি আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন। একে আমরা কি বলি? সাইটোপ্লাজমিক মেমব্রেন। আরে কে জানি কল দিছিল, কল দিয়ে আমার ভিডিওটাকে হচ্ছে যে পজ করে দিয়েছে, কি একটা অবস্থা। আচ্ছা, আর এই যে নীল কালার লাল কালার যে লেয়ারটা, এই লাল কালার লেয়ারটাকে আমরা, এই যে লাল কালার লেয়ার পাওয়া যায় এখানে একটা, এই যে বাইরে একটা লাল কালার লেয়ার পাওয়া যায়, আমরা কি বলি? ক্যাপসিউল বলি। ঠিক আছে, ক্যাপসিউল বলি। তো আমাদের এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে না, এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে দেখা যায় কিছু ভাঁজ দেখা যায়। ধরো এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এই সাইটোপ্লাজমিক মেমব্রেনে এই জায়গায় একটা ভাঁজ থাকে। এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন এখানে ভাঁজ থাকে না, এই সাইটোপ্লাজমিক মেমব্রেন এখানে ভাঁজটাকে আমরা বলি মেসোজোম। সাইটোপ্লাজমিক মেমব্রেন এখানে যে ভাঁজ থাকে তাকে আমরা কি বলি? মেসোজোম। তো এই যে ভাঁজটা আছে না, এই ভাঁজটা কিন্তু এই ভাঁজটা আস্তে আস্তে বড় হয়, এই ভাঁজটা আস্তে আস্তে বড় হয়, এই ভাঁজটা আস্তে আস্তে বড় হয়ে আমাদের এই ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করতে সাহায্য করে, এই মেসোজোম সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা আসছি আমরা প্রত্যেকটা ইন ডিটেলস আলোচনায় আমরা আসবো। তাহলে আমরা দেখতে পেলাম ব্যাকটেরিয়ার মাঝখানে যে লেয়ারটা তাকে আমরা বলি কোষ প্রাচীর, তার ভেতরের লেয়ারটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা ক্যাপসিউল বলি। এটা সব ব্যাকটেরিয়াতে থাকে না, এটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়াতে থাকে। আমাদের কিছু ব্যাকটেরিয়া ক্যাপসুলেটেড হয় আর কিছু ব্যাকটেরিয়া ক্যাপসুলেটেড হয় না। তো কিছু ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের এই ক্যাপসিউলটা থাকে। এরপর আমাদের ব্যাকটেরিয়াগুলার এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন রয়েছে, সেই সাইটোপ্লাজমিক মেমব্রেন এবং কোষঝিল্লির মাঝখান থেকে এখান থেকে কিছু এরকম অংশ বের হয় যেগুলা সাইটোপ্লাজমে এই ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে। সো ব্যাকটেরিয়ার চলনে যে সাহায্য করে এদেরকে আমরা কি বলি? এরা ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে, এদেরকে আমরা বলি হচ্ছে ফ্লাজেলা। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ফ্লাজেলা। সো এই যে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে এই যে অংশগুলা, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ফ্লাজেলা। কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যায় দুই প্রান্ত থেকে এরকম মোটা শক্ত তন্তু বের হয়। এই মোটা শক্ত তন্তু যে বের হয় কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এই মোটা শক্ত তন্তু সব ব্যাকটেরিয়াতেও থাকে না কিন্তু এটা, এই যে মোটা শক্ত তন্তু বের হয়, এই মোটা শক্ত তন্তুটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পিলি। এটাকে আমরা কি বলি? পিলি বলি, পিলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পিলি বলি। ঠিক আছে, তো এই অংশগুলো আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাজ ইউজুয়াল দেখতে পাই। তারপর ব্যাকটেরিয়ার ভেতরে আমাদের তরল পদার্থ থাকবে। ব্যাকটেরিয়ার ভেতর যেই তরল পদার্থ থাকে আমরা নর্মালি কি বলি? আমরা একটা সাইটোপ্লাজমিক তরল পদার্থ বলবো, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে একটা কোষীয় জিনিস না, এককোষীয় জিনিস হয়। সেই ব্যাকটেরিয়ার ভেতরে আমাদের একটা তরল পদার্থ থাকবে। ব্যাকটেরিয়ার তরল পদার্থকে আমরা কি তরল পদার্থ বলবো? সাইটোপ্লাজমিক তরল পদার্থ বলবো। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে তরল পদার্থগুলো ভাসছে, তার মানে এগুলো কি? আমাদের এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এগুলো কি? সাইটোপ্লাজম। এখন ব্যাকটেরিয়ার ভেতরে কি থাকবে? ব্যাকটেরিয়ার ভেতরে কিছু রাইবোজোম থাকবে। ঠিক আছে, এই যে ধরো আমাদের এই ধরো গোল গোল রাইবোজোম, হ্যাঁ এটা পুরো, আচ্ছা আমি অন্য কালার দিয়ে দিই রাইবোজোমটা, তো রেড কালারে দিয়ে আমি রাইবোজোম দিলাম। তো রাইবোজোম আলাদা আলাদাও থাকতে পারে, যদি আলাদা আলাদা থাকে তাকে আমি মুক্ত রাইবোজোম বলি। আবার অনেক সময় রাইবোজোম একসাথে থাকা চেনের মতো গঠন তৈরি করে, তখন আমরা তাকে কি বলি? পলিরাইবোজোম বলি। তো আপনার পলিরাইবোজোমই আছে। সো এই যে দেখা যায় রাইবোজোম একটা চেনের মতো তৈরি করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রাইবোজোম বলি আমরা। ঠিক আছে, একে আমরা বলি রাইবোজোম। রাইবোজোম ছাড়া আর কি থাকে? আর হচ্ছে যে আমাদের কিছু চর্বি দানা থাকে, এরকম কিছু চর্বি দানা থাকে। এই যে চর্বি দানাগুলো থাকে, এই চর্বি দানাগুলোকে আমরা কি বলি? এই যে চর্বি দানা থাকে, এই চর্বি দানাগুলোকে আমরা বলি চর্বি দানা। আরেকটা নাম হচ্ছে ভলিউটিন। চর্বি দানার আরেকটা নাম কি? চর্বি দানার আরেকটা নাম হচ্ছে ভলিউটিন। চর্বি দানার আরেকটা নাম কি? ভলিউটিন। আচ্ছা, মেসোসোম আর মেসোজোম নামের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম কথাই। মেসোজোম আর মেসোজোম একই কথা। ঠিক আছে, ক্যাপসিউল কিছু অল্প পরিমাণে কিছু ক্যাপসিউল থাকে, সেম কথাই। আর এখানে আমাদের ব্যাকটেরিয়ার ভেতর কিছু যে ক্রোমোজোম থাকে, ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম থাকে সেটা নগ্ন ক্রোমোজোম থাকে। ঠিক আছে, হ্যাঁ ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম থাকে তার মানে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি দেখতে পাই? ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ক্রোমোজোম দেখতে পাই। ঠিক আছে, তো ব্যাকটেরিয়ার এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার গঠন। এই ছবিটা পরীক্ষার মধ্যে আসে, সো এই ছবিটা একটু ভালো করে শিখে নিবা। ঠিক আছে, মেসোজোম যা কথা আর মেসোজোম লেখা একই কথা। স আর জ উচ্চারণ তুমি যেভাবে করো, ব্রিটিশ উচ্চারণে একরকম, আমেরিকান উচ্চারণে, ব্রিটিশের সোম হয়, আমেরিকান উচ্চারণে জোম হয়। ঠিক আছে, কি বলে? সাউন্ড নেই।
রাইবোজোম আর ফ্যাট একই হয়ে গেছে। আচ্ছা, এটাকে গোল করে দিচ্ছি, এই ধরো এটা হচ্ছে ফ্যাট ভলিউটিন। তোমার তো বোঝা লাগবে না, তুমি জাস্ট আঁকবা, এগুলো বুঝতে যাবে হচ্ছে যে যে বিজ্ঞানীরা আছে তারা হচ্ছে এটা নিয়ে বুঝবে। এবং এই যে ওদের রাইবোজোমটা পাওয়া যায়, এটা কত এস রাইবোজোম আমরা জানি, যে আমরা জানি এটা 70S রাইবোজোম পাওয়া যায়। আমরা বলবো রাইবোজোম যে পাওয়া যায় এটা 70S রাইবোজোম। আমি তো এই যে আমাকে দেখা যায় না, আমাকে তো দেখা যাওয়ার কথা। আঁকবা ছবি, আঁকো, draw and label the picture. আচ্ছা, আমরা 1 মিনিট আকার দিচ্ছি তোমাদের, আঁকার পর আমরা এটা থাকবে, এই ছবি থাকবে, আমরা এপাশে লিখবো অনেক কিছু, মানে এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা গঠন নিয়ে, যে কোনটা কি গঠন, কোনটা কি কাজ করে, আমরা প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো। ব্যাকটেরিয়াতে পিলি কতটা থাকতে পারে? ব্যাকটেরিয়াতে পিলি 70S বুঝাচ্ছি, ব্যাকটেরিয়াতে পিলি থাকতে পারে, অনেক সময় একটা থাকে, দুইটা থাকে, অ্যাটাচমেন্ট মানে এটা ব্যাকটেরিয়ার টাইপের উপর ডিপেন্ড করে কোন টাইপের ব্যাকটেরিয়া। ভলিউটিন কি কাজ আছে? প্রত্যেকটা কাজ পড়াবো, প্রত্যেকটা কাজ পড়াবো, তোমরা হচ্ছে যে ডিপ্রেসড হয়ে যাও না, প্রত্যেকটা কাজ পড়াবো, তোমরা জাস্ট তোলো ব্যাপারটা, প্রতিটা এখানে যা যা লেখা আছে প্রতিটার কাজ আমরা পড়বো, যে প্রত্যেকটা কাজ কি, প্রত্যেকটা কি কাজ করে, কোনটা কি কাজ করে, সেগুলো আমরা সব পড়বো, ঠিক আছে? তো তোমরা জাস্ট তোলো, তোমাদের কাজ হচ্ছে এটা তোলা পুরাটা, ঠিক আছে? তোলা শেষে আমাকে বলো যে ভাই তোলা হয়েছে, তোমাদের কাজ জাস্ট তোলা। তোলা হলে আমাকে বলবা ছবি তোলা হয়েছে, দেন টেল মি যে না ছবি তোলা হয়েছে। ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ পড়াবো, সবই পড়াবো, এমন কিছু থাকবে না মেহনাজ বা রিফাত ইমতিয়াজ যে যেটা পড়াই নাই, সব কিছুই পড়াবো। ওকে, একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে আমাদের প্লাজমিড কোথায়, হ্যাঁ প্লাজমিডটা বাদ গিয়েছে, আমরা একটা প্লাজমিড দিয়ে দিই এক জায়গায়, ধরো হচ্ছে এখানেই দিই। হ্যাঁ, প্লাজমিডটা হচ্ছে ব্যাকটেরিয়ার বাইরে একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে, তাকে আমরা বলি প্লাজমিড। আচ্ছা আসো, এটা এবার থাকুক এখানে সুন্দর ছবিটা, আমরা হচ্ছে যে এখানে প্রত্যেকটা অংশের গঠন নিয়ে একটু নাড়াচাড়া করি। প্রথমে আমাদের ব্যাকটেরিয়ার গঠন বলতে গেলে আমরা প্রথমে দেখো যে আমি কিন্তু কোনো কিছু বাদ দিয়ে পড়াই না, আমি কিন্তু কোনো কিছু বাদ দিয়ে পড়াই না, সবই পড়াই, ঠিক আছে? সো ফ্লাজেলাম হচ্ছে এরকম ঢেউয়ের মতো যারা থাকবে তারা ফ্লাজেলাম, ঠিক আছে? আর এরকম শক্ত যেটা থাকবে, শক্ত চুলের মতো এরকম, তাকে আমরা বলি পিলি। ফ্লাজেলাম হচ্ছে ঢেউয়ের মতো, আর এইরকম নিডের দন্দাকার যে হয় তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি হচ্ছে পিলি। রাইবোজোম 70S পড়াবো পড়াবো পড়াবো, তোমরা জাস্ট তোলো, আমি সব পড়ায় দিব, ঠিক আছে? আমি কিছু বাদ দিয়ে পড়াই না কখনই, বইয়ের কিছু বাদ থাকে না নর্মালি, আমি জাস্ট তোমাদের পড়ানোর জন্য রাখি না কিছু, তোমরা জাস্ট পড়বা, বাকি সব কিছু আমি বুঝিয়ে দিই, বাদ দিয়ে না কিছু। দেখো প্রথমে আসে আমাদের হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর থাকা আমরা জানি কার বৈশিষ্ট্য, কোষ প্রাচীর থাকা হচ্ছে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য। আমরা জানি যে কোষ প্রাচীর কার থাকে, উদ্ভিদে থাকে, প্রাণীতে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে ব্যাকটেরিয়াতে যে কোষ প্রাচীর থাকে এর জন্য কিন্তু ব্যাকটেরিয়া আর উদ্ভিদের মধ্যে একটা মিল পাওয়া যায়। তোমাকে যদি বলে ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের মধ্যে একটা মিল বলো, তাহলে বলবা যে ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের মধ্যে একটা মিল হচ্ছে ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয়ের কি থাকে, উভয়ের কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়ায় যে কোষ প্রাচীর রয়েছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা আমাদের কি দ্বারা তৈরি? এই কোষ প্রাচীরের ব্যাকটেরিয়ার প্রধান উপাদান, এই ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে, আমরা কি বলি, প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান। সো এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি পেপটিডো, পেপটিডো মানে কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি, পেপটিডো তার মানে হচ্ছে পেপটাইড, তাই না? পেপটাইড মানে কোন জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ।
আর গ্লাইকান কথাটা আমরা কিছুটা একটু গ্লুকোজ গ্লুকোজ ভাব পাই গ্লাইকানের মধ্যে, ঠিক আছে? তো গ্লাইকান কথাটার মধ্যে আমরা গ্লুকোজ গ্লুকোজ কিছুটা ভাব পাই। তো দেখা যায় আমাদের প্রোটিন এবং গ্লুকোজ জাতীয় জিনিস মিলে আমাদের একটা যে আবরণ তৈরি হয় যাকে আমরা বলি পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকানের প্রধান উপাদান, যে পেপটিডোগ্লাইকানের মধ্যে কি কি থাকে, প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে দুইটা। একটাকে আমরা বলি এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এটা শর্ট ফর্ম হচ্ছে নাগা। যে তোমরা বার্গার খাও না, নাগা বার্গার, এটা হচ্ছে নাগা, এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড। যে পেপটিডোগ্লাইকানের মধ্যে দুইটা জিনিস থাকে, একটাকে বলি আমরা এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এবং সেকেন্ড একটা থাকে, এই সেকেন্ড একটাকে আমরা কি বলি, সেকেন্ড একটাকে বলি আমরা নামা, এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, এটার ফুল ফর্ম হচ্ছে নামা, ঠিক আছে? এই দুটো হচ্ছে রাসায়নিক কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন, যে আমি তোমাদের একটা ছবি দিয়ে দিব না ক্লাস শেষে, যে পেপটিডোগ্লাইকানের কেমিক্যাল গঠনটা কেমন, অনেক জটিল একটা গঠন। পেপটিডোগ্লাইকানের কেমিক্যাল গঠনটা তোমরা যারা ভবিষ্যতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ালেখা করবে, বা যারা ফার্মাসি নিয়ে পড়ালেখা করবে, বা তুমি যদি ডক্টর হও, তুমি এই পেপটিডোগ্লাইকানের গঠনটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি, সেই অ্যান্টিবায়োটিকগুলো পেপটিডোগ্লাইকানের কোথায় কাজ করছে, কীভাবে এই পেপটিডোগ্লাইকানকে ধ্বংস করছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই পেপটিডোগ্লাইকানের মধ্যে দুইটা জিনিস থাকে, মেইন দুইটা জিনিস, একটা বলি কি নামা, একটা বলি নাগা। নামা মানে এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, নাগা মানে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, দুইটা কম্পোজিশন আমাদের প্রধান উপাদান। সো দ্যাটস ওয়াই পেপটিডোগ্লাইকানকে আমাদের অনেক সময় মুরামিক, পেপটিডোগ্লাইকানের আরেকটা নাম, দ্যাটস ওয়াই আমাদের এই নামার মুরামিক অ্যাসিডের থেকে একটা নামকরণ করা হয়, পেপটিডোগ্লাইকানকে অনেক সময় মিউরিনো বলা হয়। কি বলা হয়? মিউরিনো বলা হয়। পেপটিডোগ্লাইকানের আরেকটা নাম কি, কি নাগা, নামা, এই যে শর্ট ফর্ম নাগা, নাগা মানে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড লেখা আছে, নামা এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। দুইটা জাস্ট কেমিক্যাল নাম মনে রাখবা, দুইটা অ্যাসিড থাকে আমাদের এই পেপটিডোগ্লাইকানের মধ্যে, যে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, ঠিক আছে? তো আর প্রধান উপাদান হিসেবে একে আমরা বলি পেপটিডোগ্লাইকান বা মিউরিন, বা এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম আমরা কি বলি, এর আরেকটা নাম বলি আমরা মিউকোপ্রোটিন। এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম বলি আমরা মিউকোপ্রোটিন, ঠিক আছে? মিউকোপ্রোটিন। তো এছাড়াও আমাদের হচ্ছে যে এছাড়াও এই দুইটা ছাড়াও আমাদের অসংখ্য সুগার থাকে, এছাড়া আরও প্রোটিন থাকে, সুগার প্রোটিন নানা কিছু মিলে একটা জটিল গঠন তৈরি হয়, সেই জটিল গঠনটাকে আমরা পেপটিডোগ্লাইকান বলি। সেই জটিল গঠনটাকে আমরা কি বলি, জটিল গঠনটাকে আমরা পেপটিডোগ্লাইকান বলি। সো প্রধান উপাদান ছাড়াও, এই প্রধান দুটো উপাদান ছাড়াও এখানে আমাদের অসংখ্য প্রোটিন থাকে, অসংখ্য আমাদের কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? নানা জিনিস মিলে আমাদের এই পেপটিডোগ্লাইকানটা তৈরি হয়। তো আমাদের পেপটিডোগ্লাইকান লেয়ার অনেক কিছু দ্বারা তৈরি। এরপর এছাড়াও আমাদের সহকারী উপাদান হিসেবে, সহকারী উপাদান, পেপটিডোগ্লাইকানের সহকারী কিছু উপাদান থাকে। সহকারী উপাদান হিসেবে দুইটা উপাদান থাকে, একটার নাম হচ্ছে আমাদের মুরামিক অ্যাসিড, আর একটার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড, জাস্ট মুরামিক অ্যাসিড। এটা কিন্তু এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, মানে অ্যাসিটাইল মানে অ্যামিনো অ্যাসিডের গ্রুপ থাকবে মুরামিক অ্যাসিডের সাথে। এছাড়া শুধু মুরামিক অ্যাসিড থাকতে পারে বা টিকোইক অ্যাসিড থাকতে পারে। এই শুধু মুরামিক আর টিকোইক অ্যাসিড মিলেও আমাদের কি তৈরি হয়, যে আমাদের এই কোষ প্রাচীর গঠিত হয়। তার মানে কোষ প্রাচীর গঠনের জন্য যে প্রধান উপাদান থাকে, সেখানে থাকে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, এছাড়া প্রোটিন এবং কার্বোহাইড্রেটের চেইন থাকে। এছাড়া সহকারী উপাদান হিসেবে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের কোষ প্রাচীরের গঠনের মধ্যে থাকে। লাইট বেশি হয়ে গেছে, লাইট বেশি হয়ে গেলে একটা সুইচ, মানে আমি তো দুইটা সফট বক্স ইউজ করি, একটা সফট বক্সের একটা লাইট বন্ধ করে দিই। নাগা আর নামার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে মানে স্ট্রাকচারের পার্থক্য, যে এটার মধ্যে থাকে গ্লুটামিক অ্যাসিড আর এটার মধ্যে থাকে মুরামিক অ্যাসিড। নামের মধ্যেই তো পার্থক্য, কেমিক্যাল কম্পোজিশনে পার্থক্য, নাম এবং কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে পার্থক্য থাকে। সো টিকোইক অ্যাসিড এক প্রকার অ্যাসিড, আমি কি বলবো টিকোইক অ্যাসিড কি, এক প্রকার অ্যাসিডের নাম টিকোইক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিড যেমন অ্যাসিড আছে, এরকম একটা দুর্বল অ্যাসিডের নাম টিকোইক অ্যাসিড। আচ্ছা,
তো কোষ প্রাচীরের কথা গেল, এখন আসো যে আমাদের কোষ প্রাচীরের পর আমরা চলে আসি যে আমাদের এই কোষ প্রাচীরের পেপটিডোগ্লাইকেনের পুরুত্বের উপর কিছু জিনিস ডিপেন্ড করে। তো আমাদের পেপটিডোগ্লাইকেনের পুরুত্বটা কেমন সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে যে দুইটা ভাগ পাই, একটাকে বলি আমরা গ্রাম পজিটিভ, একটাকে বলি আমরা গ্রাম নেগেটিভ। তো পেপটিডোগ্লাইকেনের পুরুত্ব কম না বেশি এটার উপর কাজ করছে বিজ্ঞানী স্যার হ্যান্স গ্রাম এই পেপটিডোগ্লাইকেনের এই ব্যাকটেরিয়ার উপর কাজ করে তিনি দুই ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। দুই ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করতে গিয়ে তিনি আলটিমেটলি দেখতে পায় যে দুই টাইপ পাওয়া যায়। তো স্যার হ্যান্স গ্রাম স্টেইনিং করছে, গ্রাম স্টেইনিং কে করছে, গ্রাম স্টেইনিং করছে হচ্ছে স্যার হ্যান্স গ্রাম। এটা নিয়ে খুব ভালো একটা আর্টিকেল লেখা আছে আমার পৈরানীয় ক্লাস শেষে। তো স্যার হ্যান্স গ্রাম স্টেইনিং করছে। তো গ্রাম স্টেইনিং করার প্রসিডিউরটা কি, গ্রাম স্টেইনিং করার প্রসিডিউর বা আমরা কিভাবে গ্রাম স্টেইনিং করব, প্রসিডিউর কি বা আমরা কোন প্রক্রিয়ায় গ্রাম স্টেইনিং করি। গ্রাম স্টেইনিং করার জন্য আমরা যে প্রসিডিউরগুলো ফলো করি সেই প্রসিডিউরগুলোর মধ্যে প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়ার একটা কোষ নিই বা ব্যাকটেরিয়ার একটা লেয়ার নিই। তো এই ব্যাকটেরিয়ার কোষ বা লেয়ারটা আসলে আমরা কোথা থেকে নিই, সেটা হচ্ছে এই যে ধরো আমরা ব্লাড টেস্ট করার জন্য ব্যাকটেরিয়ার মানে ব্লাড কালচার করি আমরা। তোমরা লাইফে অবশ্যই করছো যে ব্লাড ফর সিএস তোমার ডাক্তাররা তোমার রিপোর্টে লিখে দিচ্ছে যে ব্লাড ফর সিএস, ব্লাড বা সেরাম ফর সিএস লিখে দিছে। তুমি এই ব্লাডটা দিয়ে আসছো হসপিটালে, 3 দিন পর তুমি বলছে যে 3 দিন পর রিপোর্ট দিবে তোমাকে, ঠিক আছে। নর্মালি হচ্ছে যে তুমি ব্লাড টেস্ট করতে দিলে, ধরো তুমি সিবিসি করতে দিছো বা অন্যান্য টেস্ট করতে দিলে সাথে সাথে পেয়ে যাও, বাট ব্লাড ফর সিএস করতে দিলে তোমাকে 3 দিন লাগে। এই সিএস কি, সি মানে হচ্ছে সিএস মানে কালচার অ্যান্ড সেনসিটিভিটি। কালচার কি, কালচার করে ব্যাকটেরিয়া কোনটা সেটা বের করবা। আর সেনসিটিভিটি মানে হচ্ছে সেই যে ব্যাকটেরিয়া আছে সেটা কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ। তো কালচার করে আমরা কি করি, ব্যাকটেরিয়াটা বের করি যে কোন ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া বের করি যে আমরা কোন ব্যাকটেরিয়া সেটা ফাইন্ড আউট করি। অ্যান্ড সেনসিটিভিটির মাধ্যমে আমরা কি করি, সেনসিটিভিটির মাধ্যমে আমরা বের করি যে কোন অ্যান্টিবায়োটিক দ্বারা ধ্বংস হবে। টিকোইক অ্যাসিড কোথায় পাওয়া যাবে রকি, ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন কোষ প্রাচীরে। তো কোন অ্যান্টিবায়োটিক দ্বারা ধ্বংস হবে, ঠিক আছে। কারণ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে কোন ব্যাকটেরিয়ার প্রতি এটা সেনসিটিভ। কারণ হচ্ছে যে আমরা বের করলাম যে একটা ব্যাকটেরিয়া আছে, ধরো একটা যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে, তো ইকোলাই কোন ব্যাকটেরিয়ার প্রতি সেনসিটিভ আমরা সেটা বের করে তাহলে সেই অনুযায়ী ব্যাকটেরিয়া দিব। কারণ বর্তমানে দেখা যায় আমাদের অনেক ব্যাকটেরিয়ার প্রতি অনেক অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে, যে অনেক অ্যান্টিবায়োটিক কাজ করে না ব্যাকটেরিয়ার প্রতি। কেন কাজ করে না, ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো এই ব্যাকটেরিয়ার সেনসিটিভিটি বের করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোন অ্যান্টিবায়োটিক দ্বারা এই ব্যাকটেরিয়াটা আমাদের ধ্বংস হবে। সো গ্রাম স্টেইনিং যেটা হচ্ছে যে স্টেইনিং মানে হচ্ছে রঞ্জন পদ্ধতি। স্টেইনিং মানে কি, রঞ্জন পদ্ধতি। কোনো কিছুর উপর একটা রঞ্জক পদার্থ দিয়ে আমরা যদি হচ্ছে রঞ্জক মানে রং ধারণকারী পদার্থ দিলাম, তো ধরো একটা ব্যাকটেরিয়ার উপর আমি রং ধারণকারী একটা পদার্থ দিলাম, রং ধারণকারী পদার্থ দিলে কি হবে, সেটা ওই রংটা ধারণ করবে। এই যে রং ধারণ করলে, এই রং ধারণ করার উপর ভিত্তি করে আমরা কোনো কিছু শনাক্ত করব, এই শনাক্তকরণকে আমরা কি বলি, স্টেইনিং বলি। এই শনাক্তকরণকে আমরা কি বলি, স্টেইনিং বলি, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা গ্রাম স্টেইনিং করি। এখানে গ্রাম কেন বলা হয়েছে, কারণ স্যার হ্যান্স গ্রাম আবিষ্কার করছে। তিনি কি দ্বারা আবিষ্কার করছে, তিনি রঞ্জক পদার্থ দ্বারা আবিষ্কার করেছে, এই জন্য আমরা কি বলি, গ্রাম স্টেইনিং বলি। ব্যাকটেরিয়া ছাড়া কোথায় টিকুইক অ্যাসিড পাওয়া যাবে রকি, সার্চ দিয়ে দেখো ব্যাকটেরিয়া ছাড়া কোথায় কোথায় টিকুইক অ্যাসিড পাওয়া যায়। রাইট নাও আমি বলতে পারছি না, তো আরো বড় করতে হবে লেখা। আচ্ছা ওকে, একটু বড় করব। আচ্ছা তো দেখো প্রথমে আমরা কি করব, ধরো একটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার কোষ নিব, ঠিক আছে। একটা ব্যাকটেরিয়ার কোষ বা আমরা যাকে বলি ব্যাকটেরিয়ার কোষ, ব্যাকটেরিয়ার কোষ নিব। তো নর্মালি একটা ব্যাকটেরিয়ার কোষ নিব। আচ্ছা দুইটা স্লাইড নিই আমরা, ঠিক আছে, দুইটা স্লাইড। ধরো এইটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, দুইটা স্লাইড নিয়েছো। দুইটা স্লাইডের মধ্যে এই ধরো এখানে একটা ব্যাকটেরিয়া আছে, এখানে একটা ব্যাকটেরিয়া আছে,
ঠিক আছে, দুইটা স্লাইড নিয়েছো, দুইটা স্লাইডে তুমি হচ্ছে যে দুই পাশে দুইটা ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, প্রথমে তুমি ইন জেনারেল দুইটার জন্য সেম কাজ করবা। দুইটার জন্য সেম কাজ করবে। এটা হচ্ছে 1 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 2 নাম্বার স্লাইড। স্লাইড মানে কাচের একটা খণ্ড, তার মধ্যে হচ্ছে তুমি এই দুইটার মধ্যে দুইটা ব্যাকটেরিয়ার কোষ নিয়েছো। নেওয়ার পর তুমি দুইটার মধ্যেই প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং মেশালে ক্রিস্টাল ভায়োলেট রং। আচ্ছা, বড় করতে হবে, এটা তো দেখবা না পরে তোমরা। হ্যাঁ, ক্রিস্টাল ভায়োলেট রং মিশালে। তো তুমি প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং মিশালে, ঠিক আছে। তো তোমার ফার্স্ট কাজ কি, তুমি এখানে ক্রিস্টাল ভায়োলেট রং মিশালে। ভায়োলেট মানে বেগুনি, মানে হচ্ছে ভায়োলেট মানে কি, ভায়োলেট মানে বেগুনি, ক্রিস্টাল মানে দানাদার বলি আমরা, যদিও এটা দানাদার না। তো আমরা হচ্ছে যে প্রথমে বেগুনি রং মেশাবো। বেগুনি রং মেশানোর পর আমরা হচ্ছে যে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করে 1 মিনিট পর পুরো জিনিসটাকে আমি পানি দিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে। তো 1 মিনিট আমি অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করবো মানে ক্রিস্টাল ভায়োলেট রং দিলাম, রং দেওয়ার পর আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর আমি পুরো জিনিসটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপর সেকেন্ডে আমি 2 নাম্বার বার আমি হচ্ছে কি মিশাবো, 2 নাম্বার বার আমি হচ্ছে যে আয়োডিন মিশ্রিত করব, ঠিক আছে। আয়োডিন মিশ্রিত করব। এরপর আমরা সেম কাজ করব, যে আমি আয়োডিন মিশ্রিত করার পর 1 মিনিট আমি অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর বাকিটা তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে। 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা পানি দিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে। তারপর প্রথমে আমি ক্রিস্টাল ভায়োলেট রং মেশালাম, 1 মিনিট অপেক্ষা করেছি, পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপর আয়োডিন মিশ্রিত করব, 1 মিনিট অপেক্ষা করবো, পানি দিয়ে ধুয়ে ফেলবো। আমাদের সাথে মিশকাত খান লাইভে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ মিশকাত আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। তারপর 3 নাম্বার বার বা 3 নাম্বার প্রসিডিউর অনুযায়ী আমরা কি করব, যে এইটাকে হচ্ছে অ্যালকোহল দিয়ে ধুবো। তো পানি দিয়ে 1 মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধোয়ার পর তারপর আমি এই জায়গাটাকে অ্যালকোহল দিয়ে ধুবো। অ্যালকোহল দিয়ে ধোয়ার পর তারপর হচ্ছে আমি অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। তারপর আমি 3rd টাইম অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। তাহলে 3টে স্টেপ। এটা কিন্তু ফার্স্ট স্টেপ, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে ধোয়া, তারপর আয়োডিন মিশ্রিত করে করব, তারপর হচ্ছে যে অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। তারপর 4 নম্বরে হচ্ছে আমরা স্যাফ্রোনিন মেশাবো। স্যাফ্রোনিন মিশ্রিত করব। স্যাফ্রোনিনের বর্ণ কি? স্যাফ্রোনিনের বর্ণ হচ্ছে কোয়াইট বেগুনি টাইপের, লালচে গোলাপি টাইপের। স্যাফ্রোনিনের বর্ণ কেমন? স্যাফ্রোনিনের বর্ণ হচ্ছে লালচে গোলাপি। ক্রিস্টাল মানে দানাদার, স্যাফ্রোনিন মিশ্রিত করার পর আমি তারপর 30 সেকেন্ড ক্রিস্টাল মানে কি? দানাদার, ঠিক আছে। এই যে ভায়োলেট রংটা আছে, এই ভায়োলেট রংটা ক্রিস্টাল ভায়োলেট বলে, দানাদার বেগুনি রং। বাট দানাদার বেগুনি না, এটাকে শুধু ভায়োলেট বললেও হয়। যে এটা যে এই রংটা যেখান থেকে বের করা হয়েছে বা যেখান থেকে এই রংটা ভায়োলেট রংটা পাওয়া গেছে, সেটা ক্রিস্টাল থেকে পাওয়া গিয়েছে বা দানা থেকে এই ভায়োলেট রংটা বের করেছে, এই জন্য কি ক্রিস্টাল ভায়োলেট রং বলে। হ্যাঁ, তারপর আমি 30 সেকেন্ড রাখবো। আমি কিন্তু বাকিগুলো 1 মিনিট রাখছি, বাট স্যাফ্রনিন মিশ্রিত করার পর আমি কত সেকেন্ড রাখবো? 30 সেকেন্ড রাখবো। এরপর ধুয়ে ফেলবো, যে আমি 30 সেকেন্ড রেখে ধুয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? প্রথমে হচ্ছে যে ক্রিস্টাল ভায়োলেট রং মিশালাম, তারপর হচ্ছে যে 1 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলবো, তারপর আয়োডিন মিশ্রিত করব, 1 মিনিট রেখে ধুয়ে ফেলবো পানি দিয়ে, ট্যাপ ওয়াটার দিয়ে, তারপর অ্যালকোহল দিয়ে ধোবো এই দুইটা স্লাইডকে, তারপর এখানে স্যাফ্রোনিন মেশাবো। স্যাফ্রোনিন মেশানোর পর 30 সেকেন্ড পর একে আমরা ধুয়ে ফেলবো। তারপর হচ্ছে যে আমরা এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখবো, ঠিক আছে। মাইক্রোস্কোপে
দেখব। এখন আমরা প্রথমে মিশাইছিলাম ক্রিস্টাল ভায়োলেট রং, তার মানে হচ্ছে এই যে দুইটা স্লাইড রয়েছে, এই স্লাইড দুইটার জন্য প্রথম প্রেমকে পেহেলা নেশা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রং। তো প্রথমেই ওরা দুইজন ক্রিস্টাল ভায়োলেট রঙের মতো বেগুনি বর্ণ ধারণ করবে, তারপর তাকে আয়োডিন মিশ্রিত করব, তারপর আবার ধুবো, এখানে একবার ধুইলাম, এখানে একবার ধুইলাম, এখানে 3 নাম্বার বার ধুইলাম, এখানে 4 নাম্বার বার ধুইলাম। এতবার ধোয়ার পরও যে এই প্রথম প্রেমকে ধারণ করে রাখবে, প্রথম প্রেম মানে ক্রিস্টাল ভায়োলেট। স্যাফ্রনিনেও একটা রঞ্জক, স্যাফ্রনিন ইজ অলসো একটা রঞ্জক পদার্থ। এই যে স্যাফ্রনিন, ক্রিস্টাল ভায়োলেট, এগুলো সব রঞ্জক পদার্থ, মানে রং ধারণকারী পদার্থ। যে এই সকল পদার্থকে আমরা কোনো কিছুর উপর দিলে তার রং ধারণ করবে। স্যাফ্রনিন তোমরা ল্যাবে দেখছো, যদি তোমরা ল্যাবে যাইতে পারছো কিনা জানি না, ল্যাবে গেলে দেখবা বিশেষ করে আমরা যে কচু কাটি না, কচুর মূল, মানে ফার্স্টে তো কচুর মূলের প্রস্থচ্ছেদ দেখায়, কচুর মূলের প্রস্থচ্ছেদ দেখানোর সময়, কচুর মূল ভুট্টার কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখানোর সময় আমরা একটা লাল রঙের পানির ভেতর জিনিসগুলোকে চুবাইছি, যে কচুর মূলটাকে কেটে লাল রঙের পানির ভেতর চুবানো হয়েছে, চুবানোর পর তারপর আমরা এটা মাইক্রোস্কোপে নিচে দেখেছি যে লাল রঙের যে পানি, মানে কি এইটা এমন একটা রং যে রংটা কোনো কিছু ধারণ করে। যে ধরো আমার কাগজের উপর যদি আমি এই রংটা দিই, আমার কাগজটা এই রং হয়ে যাবে। এই ধরনের পদার্থকে আমরা রঞ্জক বলি বা রং ধারণকারী পদার্থ বলি, ঠিক আছে? হ্যাঁ, তো এই মাইক্রোস্কোপে দেখবো। সো ধরো যে এত অত্যাচার করার পরও, ধরো এই আমরা কি পরিমাণে একটা অত্যাচার চালাইলাম না, যেখানে আমরা বিশাল এক অত্যাচার চালাইছি, যে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং দিছি, এটা প্রথম প্রেম দূর করার জন্য 1 মিনিট পানি দিয়ে ধুইছি, আয়োডিন মিশ্রিত করছি, তারপর আবার 1 মিনিট পানি দিয়ে ধুইছি, তারপর অ্যালকোহল দিয়ে ধুয়েছি, তারপর আবার একটা সেকেন্ড প্রেম অ্যাড করছি, স্যাফ্রনিন অ্যাড করছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রেম আর এটা হচ্ছে সেকেন্ড প্রেম, ঠিক আছে? এটা একটা রঞ্জক পদার্থ, এটাও একটা রঞ্জক পদার্থ। তো আমরা এখানে দেখতে চাইছি যে এত অত্যাচার করে যে সে কি তার প্রথম প্রেমকেই মনে রাখে নাকি সে তার সেকেন্ড প্রেমের দিকে ধাবিত হয়, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি যে ক্রিস্টাল ভায়োলেট। তার মানে হচ্ছে যে এটা প্রথম প্রেম আর এটা সেকেন্ড প্রেম, দুইটা রঞ্জক পদার্থ এখানে ইউজ করি, একটা হচ্ছে ভায়োলেট আর একটাকে আমরা স্যাফ্রনিন ইউজ করি। সো ভায়োলেট যেটা রয়েছে, এই ভায়োলেটটা হচ্ছে যে একদম প্রথমে আমরা দিই, তারপর আমরা আয়োডিন দিই, আয়োডিন কিন্তু কোনো রঞ্জক পদার্থ না, অ্যালকোহল দিয়ে ধুই, সেটাও কোনো রঞ্জক পদার্থ না। আর এখানে আছে কি লাস্ট একটা সেকেন্ড প্রেম আসে যে স্যাফ্রনিন। এখন আমাদের কথা হচ্ছে কে প্রথম প্রেমকে ধরে রাখছে। ক্রিস্টাল ভায়োলেটের যে রংটা ছিল সেই রংটা কে ধরে রাখবে? তো আমরা দুইটা স্লাইডের মধ্যে দেখতে পাইলাম যে আমাদের মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখব যে এই 1 নাম্বার যে স্লাইডটা আছে, এই 1 নাম্বার স্লাইডের আমাদের যে বর্ণ, সেই বর্ণটা আমাদের বেগুনি কালারই থেকে যায়। তার মানে বেগুনি থাকে মানে কি? বেগুনি থাকে মানে হচ্ছে সে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখছে, তার মানে সে প্রথম প্রেমকে ছাড়ে নেই, প্রথম প্রেমকে ধরে রাখছে, তার মানে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রেখেছে, তার মানে বেগুনি। সো ও কি ধরে রেখেছে? ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে, ঠিক আছে? আর সেকেন্ড জনের বর্ণ যদি আমি দেখি, বর্ণ দেখলে আমরা দেখতে পাবো এটার বর্ণ হচ্ছে লালচে বেগুনি। এখন বর্ণগুলো নানা জায়গায় নানা রকম বলা আছে, লালচে গোলাপি, ঠিক আছে? তো তার মানে কি? তার মানে কি ও কি ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারছে? সেকেন্ড জন কিন্তু ক্রিস্টাল ভায়োলেট রং ধরতে পারেনি। এই যে এতবার ধোয়া দিলাম, একবার ধোয়া, 2বার ধোয়া, 3বার ধোয়া, এই যে ধোয়াগুলার কারণে এই ক্রিস্টাল ভায়োলেট রং উঠে চলে গেছে। তো ও হচ্ছে আমাদের ক্রিস্টাল ভায়োলেট রং ধরতে পারেনি, ও একদম লাস্টে যে রংটা দিচ্ছি, সেকেন্ড যে প্রেম তার জীবনে এসেছিল, সেই সেকেন্ড প্রেমকে সে ধরে রাখতে পেরেছে। তার মানে ও কোন ধরনের রং ধরতে পারে? সে হচ্ছে যে লালচে, ও হচ্ছে যে আমাদের এই ক্রিস্টাল ভায়োলেট ধরে রাখতে পারে না, ও এই স্যাফ্রনিনের বর্ণ ধারণ করে, স্যাফ্রনিনের রং ধরে। কারণ কি স্যাফ্রনিন সবার লাস্টে আসে না, রং ধরে রাখে। তাহলে এটা হচ্ছে দুইটা প্রসিডিউর, যে প্রথমে হচ্ছে যে আমাদের 1 নাম্বার যেটা, সেটা বেগুনি, এই ক্রিস্টাল ভায়োলেট রং ধরতে পারে, ঠিক আছে? প্রথমে স্যাফ্রনিন কেন মিশালো না? এটা পরীক্ষা একটা, এটা একটা এক্সামের প্রসিডিউর যে আমরা কিভাবে কি করব। সো আমরা প্রথমে ভায়োলেট রং মিশাই, লাস্টে স্যাফ্রনিন রং মিশাই। এই যে ক্রিস্টাল ভায়োলেট, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমরা বলি স্টেইনিং। ধরো স্টেইনিং রঞ্জক পদার্থ, এটাকে আমরা, এই যে ক্রিস্টাল ভায়োলেট, এটা আমাদের যেহেতু রঞ্জক পদার্থ, একে বলে আমি স্টেইন বলি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেইন। আর স্যাফ্রনিনটাকে আমরা পরবর্তীতে মিশাই না, এই জন্য আমরা স্যাফ্রনিনকে বলি কাউন্টার স্টেইন, যে আমাদের এই
যে ক্রিস্টাল ভায়োলেট আছে, এই ক্রিস্টাল ভায়োলেটটাকে বের করে দেওয়ার জন্য বা ক্রিস্টাল ভায়োলেটের কার্যকারিতা নষ্ট করার জন্য আমরা কাউন্টার স্টেইন, যে বিপরীত স্টেইন হিসেবে আমরা কাকে ব্যবহার করি, এই স্যাফ্রনিনকে ব্যবহার করি। ঠিক আছে, তো এইটাকে বলে আমরা স্টেইন, প্রথম রঞ্জক পদার্থ। আর এটার পর এই যে আমাদের স্যাফ্রনিন, এটাকে বলি আমরা কাউন্টার স্টেইন। কাউন্টার মানে বিপরীত স্টেইন, যে এই স্টেইনটাকে মিনিমাইজ করার জন্য, এই যে রং আছে এই প্রথম প্রেমকে ভোলার জন্য সেকেন্ড প্রেম ইন্ট্রোডিউস করার মতো। ঠিক আছে, এটাকে বলে আমরা কাউন্টার স্টেইন বলি। তো এই যে ও ক্রিস্টাল ভায়োলেট রঙই ধরে রাখলো প্রথমটা, যেটার বর্ণ, যে এই ক্রিস্টাল ভায়োলেট রং যে আমাদের বেগুনি বর্ণ আছে, এই বেগুনি বর্ণই সে ধরে রাখেছে, তাকে যত অত্যাচার করাই হোক সেই বেগুনি বর্ণ থেকে দূরে যায়নি। এটার নাম দেওয়া হয়েছে গ্রাম পজিটিভ। এটার নাম কি দেওয়া হয়েছে? এটার নাম দিই আমরা গ্রাম পজিটিভ। এটার নাম আমরা কি দিই? গ্রাম পজিটিভ। আর যে এই প্রথম বর্ণটাকে ভুলে যায়, এই অত্যাচারগুলো সহ্য করতে না পারে এবং লাস্টে যে স্টেইন বা রঞ্জক পদার্থটা দেওয়া হয় এই প্রথম স্টেইনকে ভোলার জন্য, কাউন্টার মানে বিপরীত স্টেইন, এই প্রথম রঞ্জককে ভোলার জন্য যে কাউন্টার স্টেইন দেওয়া হয়, সেই কাউন্টার স্টেইন যে গ্রহণ করে তাকে আমরা বলি গ্রাম নেগেটিভ। তাকে আমরা কি বলি? গ্রাম নেগেটিভ বলি। তার মানে একটাকে বলি আমরা গ্রাম পজিটিভ, একটাকে বলি আমরা গ্রাম নেগেটিভ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমাদের কে প্রথম ভালোবাসাকে ধরে রাখতে পারে, বা প্রথম যে ক্রিস্টাল ভায়োলেট রং মেশিনটি কে ধরে রাখতে পারে? যার চামড়া মোটা, যে বাপ মায় বকা দিছে, তারপর হচ্ছে আত্মীয় স্বজন বুঝাইছে, নানা মানুষ বুঝাইছে, কিন্তু সে কানে দেয়নি। তো এই হচ্ছে যে তার হচ্ছে চামড়া মোটা, গন্ডারের চামড়া, তাহলে যার গন্ডারের চামড়া হবে সে হচ্ছে এই প্রথম প্রেম বা স্টেইনকে আমার ধরে রাখতে পারবে, ফার্স্ট স্টেইনকে ধরে রাখবে, যে একবার রং ঢুকছে সেটা আর বের হবে না এখান থেকে। কারণ কি? এটা পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরু, এত পুরু যে এর ভেতরে যে ঢুকছে আর বের হবে না। আর এটাকে আর হচ্ছে কে এই স্যাফ্রনিনকে ধরে রাখতে পারবে? স্যাফ্রনিনকে ধরে রাখতে পারবে কে, বা এই ক্রিস্টাল ভায়োলেট ছেড়ে দিবে কে? যার লেয়ার পাতলা, খুব পাতলা লেয়ার, তার মানে পাতলা লেয়ারে ক্রিস্টাল ভায়োলেট পড়ছিল, সেটা ধুইতে ধুইতে চলে গেছে। তো তখন কে ধরবে? তখন সে লাস্টে স্যাফ্রনিন দিয়েছে, স্যাফ্রনিনকেই ধরবে লাস্টে। তার মানে হচ্ছে যার পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরু হবে সে আমাদের গ্রাম পজিটিভ হবে। তার মানে গ্রাম পজিটিভের আমাদের কোন লেয়ার পুরু? গ্রাম পজিটিভের আমাদের এই পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরু, পেপটিডোগ্লাইকান পুরু। আর যে গ্রাম নেগেটিভ তার পেপটিডোগ্লাইকান পাতলা। তো পেপটিডোগ্লাইকান লেয়ার যদি আমাদের পাতলা হয়, মানে কোষ প্রাচীরটা যার পাতলা, পাতলা হওয়ার কারণে কি হবে? প্রথম ক্রিস্টাল ভায়োলেট রংটা সে ধারণ করছে, যে আমি ক্রিস্টাল ভায়োলেট দিলে, প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পর দুইটাই বেগুনি হবে, তারপর আমি ধুয়ে ফেললাম, ধোয়ার পর কিন্তু আমি দেখবো একদম সাদা, এখানে ধোয়ার পরও সাদা হবে, এখানে ধোয়ার পরও সাদা হবে। বাট মাইক্রোস্কোপের নিচে যখন আমি দেখব তখন দেখতে পাবো এই যে ক্রিস্টাল ভায়োলেটটা আমি ঢালছিলাম না, এটা একদম ভিতর পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার কারণে মাইক্রোস্কোপের নিচে যখন আমি দেখবো যে এটার বর্ণটা কেমন হয়, এটার বর্ণটা হচ্ছে বেগুনি প্রথমটার। কিন্তু সেকেন্ডটার লেয়ারটা পাতলা হওয়ার কারণে সেও বেগুনি বর্ণ ধারণ করে। বাট ধুতে থাকো, এই যে আমরা 1 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড, মোট 2.5 মিনিট ধুই ট্যাপ ওয়াটারে, একেবারে জোরে কলচা ডুস করে হচ্ছে আমরা ধুয়ে ফেলি। সো তাহলে কি হচ্ছে যে আমাদের আর থাকছে না ক্রিস্টাল ভায়োলেট রংটা, আর থাকছে না, সে লাস্টের যে স্যাফ্রনিন রং আছে সেই স্যাফ্রনিন রংটা সে দেখে। ক্লিয়ার? বুঝছো কিভাবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ হচ্ছে যে আমাদের আইডেন্টিফাই করা হয়? বুঝতে পারছো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বাচ্চারা? আবারও বলি যে আমাদের দুইটা কাঁচ পাত্রে বা দুইটা স্লাইডে ব্যাকটেরিয়ার কোষ না হয় বা ব্যাকটেরিয়া স্মিয়ার বলে, সেখানে আমি প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং মেশালাম, রং মেশানোর পর 1 মিনিট অপেক্ষা করবো, কইটা ধুমধুম ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলার পর আয়োডিন মিশ্রিত করবো, লুগোলস আয়োডিন নাম থাকে, এই আয়োডিন মিশ্রিত করার পর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর আবার ধুমধুম ধুয়ে ফেলবো, তারপর অ্যালকোহল দিয়ে ধুবো, ঝুচুস ধুয়ে ফেলছি, তারপর এখানে কি দিব? স্যাফ্রনিন দিব। স্যাফ্রনিন হচ্ছে কাউন্টার স্টেইন। এই স্যাফ্রনিন দেওয়ার পর আমরা 30 সেকেন্ড রাখবো, ঠাস ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলার পর মাইক্রোস্কোপের নিচে দেখবো। একটা দেখলাম যে ফার্স্টেরটাই ধরে নিলাম যেটা বর্ণ বেগুনি আছে, দ্যাট মিনস এই ক্রিস্টাল ভায়োলেট ধরে রেখেছে। যে ক্রিস্টাল ভায়োলেট ধরে রাখবে তার পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরু, তার মানে সে গ্রাম পজিটিভ।
যে ক্রিস্টাল ভায়োলেটটাকে ছেড়ে দিবে, কাউন্টার স্টেইন এই স্যাফরনের রং ধরে রাখবে, সে লালচে গোলাপি হয়, সে গ্রাম নেগেটিভ। একে আমরা কি বলি? একে আমরা বলি পেপটিডোগ্লাইকেনের পাতলা। রাকায়াত হোসেইন, এত কিছু, হ্যাঁ এত কিছু তো থাকবেই রে। পড়ালেখা কি এত সহজ জিনিস না? সব কিছু তো সহজ না। জীবনে সফলতা কি কখনো সহজে আসে? কখনোই আসে না। তোমার অনেক পরিশ্রম করা লাগবে, অনেক কষ্ট করা লাগবে, দেন আলটিমেটলি উইল বি সাকসেসফুল না? আমরা ভাবি যে অনেক কিছু সহজ, যে পড়ালেখাই জাস্ট কঠিন। আমাদের চিন্তা ভাবনা যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ পড়ালেখা করা, পড়ালেখা ছাড়া যা কিছু আছে সব সহজ না। তোমরা যখন সামনের দুনিয়ায় যাবা তখন বুঝবা যে প্রতিটা কাজ, ইচ এন্ড ইন্ডিভিজুয়াল কাজ কঠিন। যে ফিল্ডেই তুমি যাও সে ফিল্ডই কঠিন, সবগুলো ফিল্ড কঠিন। যে ফিল্ডে তুমি সাকসেসফুল মানুষ দেখছো, যে তোমার কাছে একজন সাকসেসফুল মানুষকে দেখে মনে হচ্ছে যে না সে কত সাকসেসফুল, সে মনে হয় খুব সহজেই সাকসেস পেয়ে গেছে, না, কথা মিথ্যা। সাকসেস পাওয়ার জন্য বা যে কোনো কিছু পাওয়ার জন্য লাইফে অনেক পরিশ্রম করা লাগে, অনেক ত্যাগ করা লাগে। যারা অনেক পরিশ্রম করে ত্যাগ করে তারা আলটিমেটলি সফল হয়। তো কোনো কিছুই সহজ না, সো অনেক কিছুই করা লাগে। হ্যাঁ, পুরো প্রসেসটাকে গ্রাম স্টেইনিং বলে। হাসান স্যারের বইটাকে বইয়ের বাইরে বলছে, বইয়ের বাইরে বলুক ভেতরে বলুক কোনো কিছু যায় আসে না, যা বইয়ের আমাদের সব পড়তে হবে। আমরা তো এমন অনেক কিছু পড়ি যেটা বইয়ে নেই। আচ্ছা, তো তাহলে আমাদের প্রথমে কোষপ্রাচীর ডান না? কোষপ্রাচীর ডান। এবার আসো আমাদের হচ্ছে ক্যাপসিউল। ক্যাপসিউল সব ব্যাকটেরিয়াতে থাকে না, কিছু ব্যাকটেরিয়াতেই কোষ প্রাচীরের বাইরে আমাদের এই ক্যাপসিউল থাকে। কোষ প্রাচীরের বাইরে ক্যাপসিউল থাকে। তো কিছু ব্যাকটেরিয়া আছে যাদের এই কোষ প্রাচীরের বাইরে আমরা ক্যাপসিউল নামক লেয়ারটা দেখতে পাই। এই ক্যাপসিউল নামক লেয়ারটা ভাইয়া নিজে খাওয়াও অনেক কঠিন কাজ। খাওয়া অনেক কঠিন কাজ? খাওয়া তো অনেক সহজ একটা কাজ। আমার তো খাইতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো ক্যাপসিউলটা নর্মালি আমাদের এই ক্যাপসিউল থাকে, বাইরে ক্যাপসিউল থাকে। তো আমরা কিছু ক্যাপসিউলেটেড ব্যাকটেরিয়ার নাম জানতে পারি। আমরা কিছু ব্যাকটেরিয়া আছে ক্যাপসিউলেটেড ব্যাকটেরিয়া। একটা নাম হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। দেখো, ইনফ্লুয়েঞ্জা এমন একটা ডিজিজ যেটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটার কারণেই হতে পারে। তো হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটা আমাদের ব্যাকটেরিয়ার একটা টাইপ। ইকোলাইয়ের মধ্যে আমরা হচ্ছে ক্যাপসুলেশন দেখতে পাই। সালমোনেলা টাইফি আমাদের টাইফয়েড হওয়ার জন্য দায়ী, টাইফয়েড রোগের জন্য দায়ী। টাইফয়েড আমরা জানি যে আমাদের টাইফয়েড হয় নাই এরকম মানুষ মনে কম আছে, অনেকেই আছে যারা টাইফয়েড হয়েছে। জিএম প্রোমার খাইলে রিভার্স পেরিস্টালসিস হয়। এই ক্যাপসিউলের যে আমাদের গঠন, এই ক্যাপসিউলটা আমাদের কি দ্বারা গঠিত হতে পারে? ক্যাপসিউলটা আমাদের পলিপেপটাইড দ্বারা গঠিত হতে পারে। ক্যাপসুল আমাদের পলিস্যাকারাইড দ্বারা তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা তৈরি হতে পারে। হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা তৈরি হতে পারে। ঠিক আছে, তো এই তিন টাইপের গঠন আমরা দেখতে পাই ক্যাপসুলের মধ্যে পলিপেপটাইড দ্বারা। এই পলিপেপটাইড দ্বারা গঠনটা হচ্ছে মোস্ট কমন। আমাদের যে ক্যাপসুল আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে সেটা কি দ্বারা গঠিত হবে? পলিপেপটাইড দ্বারা গঠিত হবে। এটা সবচেয়ে কমন একটা কাজ ক্যাপসুলের মধ্যে। টাইফয়েড দুই টাইপের কিন্তু, সালমোনেলা টাইফি, এটা দিয়ে টাইফয়েড হয়। ওই যে আমাদের মিশকাত বলছে তার প্যারাটাইফয়েড হয়েছিল। প্যারাটাইফয়েডটা হচ্ছে যে সালমোনেলা প্যারাটাইফি দিয়ে হয়, প্যারাটাইফি
প্যারাটাইফি, প্যারাটাইফি দ্বারা হয় প্যারাটাইফয়েড, ঠিক আছে, প্যারাটাইফয়েড। এবং এই সালমোনেলা কিন্তু ওয়াটার বোর্ন, পানির মাধ্যমে ছড়ায়, তাই না? তারপরে সালমোনেলা টাইফি, টাইফয়েড, সালমোনেলা প্যারাটাইফি, জাস্ট প্যারাট করে দিলে প্যারাটাইফয়েডের গঠন। এর কাজ কি? কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে, প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করবে। 2 নম্বর কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিসের হাত থেকে রক্ষা করে। ফ্যাগোসাইটোসিস মানে ফ্যাগোসাইটোসিস থেকে রক্ষা, অণুজীব দ্বারা যে ভক্ষণ হয়ে যায় না, ফ্যাগো মানে কি? ফ্যাগো মানে যে ক্ষণপদ, ক্ষণপদ ক্ষরণ করে ভক্ষণ। তো আমাদের যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল নামক যে কণিকা আছে তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। সো ক্যাপসিউল থাকলে সে ফ্যাগোসাইটোসিস থেকে বেঁচে যায়। 3 নম্বর হচ্ছে সে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন তার মানে একটা ব্যাকটেরিয়ার এই যে আমাদের যে আক্রমণ করে, আক্রমণের ক্ষেত্রে অনেক সময় জাস্ট এই ক্যাপসিউল দ্বারা এটা হচ্ছে যে আক্রমণ করে ফেলে। আমাদের এই ক্যাপসিউলটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ক্যাপসিউলটা আমাদের রোগ সৃষ্টিতে সাহায্য করে এবং আমাদের বডিতে যে অ্যান্টিবডিরা আছে এই অ্যান্টিবডির এই ক্যাপসিউলের বিরুদ্ধে তৈরি হয়। মানে অ্যান্টিজেন মানে কি? যে আমাদের বডিতে ঢোকে, বাইরে থেকে যা প্রবেশ করে তা অ্যান্টিজেন, তার বিরুদ্ধে আমাদের বডিতে যা তৈরি হয় অ্যান্টিবডি বলে। আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্যাপসিউলটা আমরা ব্যাকটেরিয়া শনাক্তকরণে ব্যবহার করতে পারি, ব্যাকটেরিয়া শনাক্তের কাজেও ব্যবহার করা যায়। আমি ব্যাকটেরিয়া শনাক্তের কাজে ব্যবহার করতে পারি এই ক্যাপসিউলটা। আর ক্যাপসিউলের আরেকটা কাজ হচ্ছে ক্যাপসিউল থেকে ভ্যাকসিন প্রডিউস করা যায়। জাস্ট আমরা এই ক্যাপসিউলটা নিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। যেমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার যে টিকাটা আছে, সেই হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার টিকাটা এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল নিয়ে আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? আমি মুখে বলি, শোনো, দেখো জায়গা কম, লেখা বড় করে লিখতে পারবো না। আমি মুখে বলি, খেয়াল করো কথাটা, কারণ আমি এই জায়গার মধ্যে এত কিছু কিভাবে লিখবো তোমরাই বলো। বোর্ড বড় করতে হবে, বুঝতে পারছি, আরো বড় বোর্ড, 1 দেয়ালের সমান বোর্ড বানাইতে হবে। খেয়াল করো, আমি বলি, আমার কথা শোনো। গঠন, এটা হচ্ছে পলিপেপটাইড, পলিস্যাকারাইড, হায়ালুরোনিক অ্যাসিড। কাজ, প্রতিকূল পরিবেশে থেকে রক্ষা করে। এই যে আমাদের পেটের ভেতর ঢুকে গেল, ধরো HCl আছে, HCl একটা প্রতিকূল জিনিস, এই প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে ক্ষণপথ ক্ষরণ করে ভক্ষণ, আমাদের এই যে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের ক্ষণপথ ক্ষরণ করে ভক্ষণ করে, সেখান থেকে রক্ষা করে। তারপর হচ্ছে আমাদের অ্যান্টিজেন হিসাবে অ্যান্টিজেন হিসাবে কাজ করে, মানে আমাদের বডিতে এই যে স্টিমুলেশন ক্রিয়েট করে, অ্যান্টিবডি তৈরি করে হয়, যে এই অ্যান্টিবডি এই অ্যান্টিজেনগুলো দেখে তৈরি হতে পারে, বা আমাদের বাইরে আমাদের বডি যে চিনে যে এটা বাইরের জিনিস, ফরেন পার্টিকেল চিনতে পারে কি? এই ক্যাপসিউলের কারণে। অনেক ব্যাকটেরিয়া শনাক্তকরণ করার কাজে এই ক্যাপসিউল ব্যবহার করা যায়। ভ্যাকসিন তৈরির কাজে ক্যাপসিউল ব্যবহার করা যায়। তাহলে তো করোনার ক্যাপসুল, মাবিয়া করোনা তো ভাইরাস, করোনা তো ব্যাকটেরিয়া না, করোনার ক্যাপসুল কই পাবো? তোলা হয়েছে? একটু মোবাইলটা ল্যান্ডস্কেপ করে দেখো, ল্যান্ডস্কেপ করে দেখলে আশা করি লেখাগুলো একটু বোঝা যাবে, কিন্তু জায়গা কম রে লেখা, এই জন্য আমার কথাগুলো একটু শোনো, আমার কথাগুলো একটু শুনলে আশা করি লিখতে প্রবলেম হবে না তোমাদের। আচ্ছা, তাইলে আমাদের কোষ প্রাচীর গেল, ক্যাপসিউল গেল। হ্যাঁ, এবার আসা হচ্ছে আমাদের আমরা এবার কিছু বাইরে থেকে ভেতরে যাচ্ছি, আমরা এবার কিছু ছোট ছোট জিনিস পড়ি, যেমন ফ্লাজেলা। ফ্লাজেলা, হ্যাঁ, ফ্লাজেলা এক কথায় বলতে গেলে এটা এর চলন অঙ্গ,
যে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো চলাফেরা করে এই চলনাঙ্গকে আমরা বলি ফ্লাজেলা। ফ্লাজেলাটা দেখতে এরকম হয়। ফ্লাজেলাগুলো দেখতে এরকম হয়। এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি ফ্লাজেলার হুক। এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি বেসাল বডি। এই যে অংশটা, এই অংশটাকে বলি আমরা সূত্র। ঠিক আছে, ফ্লাজেলার যে প্রোটিন থাকে, ফ্লাজেলার প্রোটিনকে আমরা বলি ফ্লাজেলাম। ফ্লাজেলার প্রোটিনকে আমরা কি বলি? ফ্লাজেলাম বলি। তো ফ্লাজেলা একটা চলনাঙ্গ, ফ্লাজেলা যে প্রোটিন আছে তাকে আমরা বলি ফ্লাজেলাম। একটা ফ্লাজেলার মধ্যে আচ্ছা, সেকেন্ড টাইফয়েডটা কি? সেকেন্ড টাইফয়েডটা হচ্ছে যে প্যারাটাইফয়েড। দুইটাই টাইফয়েড, দুইটাই পানিবাহিত রোগ, দুইটাই আমাদের অন্ত্রে হয়। টাইফয়েডটার ভয়াবহতা বেশি, প্যারাটাইফয়েডের ভয়াবহতাটা একটু কম। দেখো জেএম প্রোমা ব্লার হইতেই পারে, নেট কানেকশনে তোমার হয়তো একটু ঝামেলা। দেখো নেট কানেকশনটা ঠিক করো। তো এই যে বেসাল বডিটা আছে না, এই বেসাল বডিটা এদের দেখো কারো কারো হয়তো একটু ব্লার হতে পারে, যাদের নেট কানেকশন একটু সমস্যা। তো এই বেসাল বডিটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত রাখে। প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত রাখতে সাহায্য করে এই বেসাল বডি। হুক দিয়ে আটকানো থাকে, তারপর এই বেসাল বডিটাই প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত রাখে। তো দেখা যায় আমাদের এই যে, খেয়াল করো, এই যে হচ্ছে আমাদের এই লেয়ারটাকে আমরা কি বলি? এই যে, হ্যাঁ, এখানে এরকম। তো এই হুকটা দিয়ে সূচনা হয়, বেসাল বডি দিয়ে সেটা এই প্লাজমা মেমব্রেনের সাথে আটকে থাকে। আচ্ছা, এখন ফ্লাজেলাকে আমরা বলি ফ্লাজেলা। এই ফ্লাজেলাকে আমরা বলি ট্রিকাস। কি বলি? ট্রিকাস বা ট্রিকাস। ঠিক আছে, ফ্লাজেলাকে আমরা কি বলি? ফ্লাজেলাকে আমরা বলি হচ্ছে ট্রিকাস। ফ্লাজেলাকে আমরা বলি ট্রিকাস। ট্রিকাস, ফ্লাজেলাকে আমরা কি বলি? ট্রিকাস। তো ফ্লাজেলাকে আমরা বলি ট্রিকাস। তো ফ্লাজেলা বা ট্রিকাস যদি না থাকে, না মানে হচ্ছে এ, না মানে কি এ, যদি না থাকে তাকে আমরা কি বলবো? অ্যাট্রিকাস। ধরো একটা আছে, একটা মানে হচ্ছে মনো, একটা মানে কি? একটা মানে হচ্ছে মনোট্রিকাস। ঠিক আছে, এইটা যদি আমাদের অনেকগুলা থাকে, বহু থাকে, ঠিক আছে, যদি আমাদের কি থাকে? বহু থাকে। বহু ইংরেজি হচ্ছে পলি বলি না, এখানে বলি পেরি। পেরি কেন বলে? বহু থাকলে চারপাশ থেকে ঘিরে রাখে। বহু থাকলে কয় পাশ থেকে ঘিরে রাখে? চারপাশ থেকে ঘিরে রাখে। তো যখন চারপাশ থেকে ঘিরে রাখবে আমরা বলি যে পেরিকার্ডিয়াম। পেরি টার্মটা আমরা কেন ইউজ করি? কারণ চারপাশ থেকে আসে, দ্যাটস ওয়াই পেরি। সো দ্যাটস ওয়াই আমরা ট্রিকাসে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে বইয়ে, আমরা সবগুলো মনে রাখবো না, আমরা জাস্ট এই তিনটা মনে রাখবো। যে যদি না থাকে এ, মানে কি আমরা কি বলবো? অ্যাট্রিকাস। অ্যাট্রিকাস। যদি আমাদের একটা থাকে তখন আমরা তাকে কি বলবো? মনোট্রিকাস। যদি আমাদের অনেকগুলা থাকে তখন আমরা কি বলবো? পেরিট্রিকাস। পেরি মানে কি? বহু কেন বলা হয়? চারপাশ থেকে ঘিরে রাখে। হ্যাঁ, না থাকলে এই যে, না থাকলেই তো বলি এ, না মানে এ, সবসময় মনে রাখবা। না এর প্রিফিক্স হচ্ছে এ, না এর প্রিফিক্স এ। ঠিক আছে, তো বাকিগুলো আমরা মনে রাখবো না, এই কয়টা উদাহরণ আমরা মনে রাখবো। ঠিক আছে, এই তিনটা। তো অ্যাট্রিকাস যে রয়েছে, অ্যাট্রিকাসের উদাহরণ কি? অ্যাট্রিকাসের উদাহরণ মনে রাখবা, করিনি ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, তুমি একটু বানানটা রিচেক করে নিও নিজেরা। করিনি
করিনি ব্যাকটেরিয়াম, করিনি ব্যাকটেরিয়াম ঠিক আছে, ডিপথেরিয়া, ডিপথেরিয়া, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তো এই করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার কারণে আমাদের ডিপথেরিয়া, 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 ঠিক আছে। এটার কারণে আমাদের ডিপথেরিয়া রোগ হয়, এটার কারণে আমাদের কী রোগ হয়? ডিপথেরিয়া রোগ হয়, ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগটা বর্তমানে একদমই আনকমন একটা রোগ। আমাদের কমনলি ডিপথেরিয়া হয় না, বাংলাদেশে ডিপথেরিয়া একদমই নাই। বাংলাদেশ হচ্ছে বর্তমানে পোলিও মুক্ত দেশ, কিছুদিনের মধ্যে বাংলাদেশ ডিপথেরিয়া মুক্ত হয়ে যাবে। তো ডিপথেরিয়া বাংলাদেশে একদমই নাই। হচ্ছে অল্প কিছু কেস মাঝে মাঝে বছরে একবার দুবার পাওয়া যায়, যদি হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে লাস্টে ডিপথেরিয়া পাওয়া গিয়েছিল। তো এই ডিপথেরিয়ার ফলে আমাদের কি হয়? ডিপথেরিয়ার ফলে আসলে আমাদের এই যে গলার এখানে একটা ঝিল্লি তৈরি হয়, একটা অপ্রকৃত ঝিল্লি, এবং ঝিল্লির কারণে আমাদের এখানে খাবার খেতে পারি না আমরা, এবং এখানে বিষাক্ত পদার্থ রিলিজ হয়। তো খাবার খেতে না পেরে আলটিমেটলি মানুষ মারা যায় ডিপথেরিয়ার কারণে। হ্যাঁ, আর মনোট্রিকাস, যেটা মনোট্রিকাসটার উদাহরণ হচ্ছে মনো কি একটা, ভিব্রিও কলেরা, ঠিক আছে। তো ভিব্রিও কলেরা তো খুব কমন একটা রোগ, পৃথিবীব্যাপী ভিব্রিও কলেরা হচ্ছে যে খুবই কমন একটা রোগ, এবং বাংলাদেশে তো কলেরার জন্য খুবই বিখ্যাত। আমাদের দেশ কলেরার, আমরা স্যালাইন আবিষ্কার করছি, ওর স্যালাইন। তো কলেরার জন্য আমরা খুবই বিখ্যাত, বাংলাদেশে কলেরা কয়েকবার, এবং কলেরা মহামারী হয়েছিল 1920 সালের দিকে, 1900 না 1820 সালে। পেরিটিকাসের উদাহরণ হচ্ছে সালমোনেলা টাইফি, যেটার কারণে আমাদের টাইফয়েড হয়, সালমো আচ্ছা। তো ফ্লাজেলা গেল, তাহলে আমাদের কোষপ্রাচীর গিয়েছে, ক্যাপসিউল গিয়েছে, ফ্লাজেলা গেছে। নেক্সট আমাদের 4 নম্বর যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলি পিলি। পিলিটা আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পিলি থাকে না, ঠিক আছে, এটা মাথায় রেখো। পিলি কিন্তু গ্রাম নেগেটিভে থাকে, গ্রাম পজিটিভে থাকে না। গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভের মধ্যে কিছু কিছু জিনিসের পার্থক্য আছে। তার মধ্যে একটা পিলি হচ্ছে যে গ্রাম নেগেটিভে থাকে, গ্রাম পজিটিভে থাকে না। পিলিটা আমাদের মেনলি অ্যাটাচমেন্টে হেল্প করে, অ্যাটাচমেন্ট, যে কোনো কিছুর সাথে যুক্ত হতে সাহায্য করে। আর পিলির যে প্রোটিন রয়েছে, এই প্রোটিনকে আমরা বলি পিলির প্রোটিনের নাম পিলিন। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার নাম বলা আছে, সেই ব্যাকটেরিয়াটা এই পিলি দ্বারা অ্যাটাচমেন্ট হয়, নিশেরিয়া গনোরিয়া। নিশেরিয়া গনোরিয়া, এটার ফুল ফর্ম হচ্ছে গনোরিয়া। এটা একটা, এই ব্যাকটেরিয়াটা পিলি দ্বারা যুক্ত থাকে। এই ব্যাকটেরিয়াটা কি দ্বারা যুক্ত থাকে? এই ব্যাকটেরিয়াটা পিলি দ্বারা পোষক কোষে যুক্ত থাকে, পিলি দ্বারা পোষক কোষে যুক্ত থাকে। তো এই যে আমাদের নিশেরিয়া গনোরিয়া, এটার একটা সুখ্যাতি হচ্ছে এটা একটা এসটিডি। এটা কি একটা এসটিডি? এটা কি একটা এসটিডি? এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তার মানে হচ্ছে ডিউরিং ইন্টারকোর্স আর হচ্ছে যে সেক্স করার সময় এইটা ছড়ায়, এবং এটা ছড়ায় হচ্ছে মেনলি ভ্যাজাইনাল রুটে। এরকম এসটিডি আছে, কিছু কিছু ডিজিজ আছে, কিছু কমন ডিজিজ আছে এসটিডির ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের এই যে গনোরিয়া, সিফিলিস, এই দুটো ব্যাকটেরিয়া ঘটিত, আর একটা ভাইরাস গঠিত কমন হচ্ছে এইচআইভি। তো এইচআইভি হচ্ছে ভাইরাস গঠিতের মধ্যে কমন, আর ব্যাকটেরিয়া গঠিতের মধ্যে গনোরিয়া এবং সিফিলিস এই দুইটা কমন। কোথায় কি লিখছি রাত? পিলি অ্যাটাচমেন্টে সাহায্য করে। কোথায় থাকে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে। পিলি একটা প্রোটিন, পিলির প্রোটিনকে বলি পিলিন।
পিলির একটা ইম্পর্টেন্ট নাইসেরিয়া গনোরিয়া, নিসেরিয়া গনোরিয়ার কারণে গনোরিয়া রোগ হয়। এইটা হচ্ছে যে আমাদের পিলি, এইখানে হয় কি এই নিসেরিয়া গনোরিয়া পিলি দ্বারা পোষক কোষে যুক্ত থাকে। এই পিলিকে বলে আমরা এসটিডি, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নেইসেরিয়া গনোরিয়াকে, কারণ এই ডিজিজগুলা ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায়। সো দ্যাটস ওয়াই এখানে আমরা কিছু ডিজিজের নাম পড়লাম, যে এসটিডি, আরও কিছু কমন ডিজিজ গনোরিয়া, সিফিলিস, এইচআইভি। গনোরিয়া এবং সিফিলিস দুইটা ব্যাকটেরিয়া গঠিত, আর এইচআইভিটা আমাদের ভাইরাস গঠিত। আরও নানা রোগ আছে, বাট এই তিনটা সবচেয়ে কমন এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল রুটে বা সেক্স করার কারণে এই রোগগুলো ছড়ায়। তো এই টার্মটা একটু অকওয়ার্ড, তো দ্যাটস ওয়াই আমরা এই টার্মটা ইউজ করি, ইন্টারকোর্স। ঠিক আছে, ব্যাকটেরিয়ার এইচআইভিটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হ্যাঁ এটা এই পাশে লিখছি, এটা হ্যাঁ গনোরিয়া লিখছি, গনোরিয়া। আমার কাছে কমেন্ট তো কিছুক্ষণ পর আসে, দ্যাটস ওয়াই কমেন্টের সাথে কথা মিলে না। হ্যাঁ লেখা হয়েছে। আমরা তাইলে কোষ প্রাচীর পড়লাম, ক্যাপসিউল পড়লাম, পিলি পড়লাম, আর হচ্ছে ফ্লাজেলা পড়ছি, পিলি পড়ছি। ঠিক আছে, আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে মেইন জিনিস কিন্তু ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন ছাড়া বাকি জিনিসগুলো পড়তে একদিন লাগবে। ব্যাকটেরিয়ার গঠনটাই হচ্ছে ব্যাকটেরিয়ার মেইন জিনিস। হ্যাঁ, তো আশা করি লেখা হয়ে গেছে তোমাদের। আমার কাছে কমেন্ট আসে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড পর পর। এবার আসো সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষ ঝিল্লি বা একে প্লাজমা মেমব্রেনও বলে। ঠিক আছে, তো সাইটোপ্লাজম আর প্লাজমা তো সেম জিনিসটা, আমরা তো জানি যে সাইটোপ্লাজম আর প্লাজমা, এজন্য কিন্তু একে সাইটোপ্লাজমিক মেমব্রেন বলে, সাইটোপ্লাজমিক মেমব্রেন। তো তার মানে হচ্ছে যে একে অনেক সময় প্লাজমা মেমব্রেনও ডাকা হয়, আমরা একে প্লাজমা মেমব্রেনও বলি। সো যে কোনো প্লাজমা মেমব্রেনের ক্যারেক্টারিস্টিক আমরা কি জানি, যে কোনো প্লাজমা মেমব্রেনের ক্যারেক্টারিস্টিক আমরা জানি যে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। যে কোনো প্লাজমা মেমব্রেন আমরা জানি যে কোনো প্লাজমা মেমব্রেন রয়েছে আমাদের কি থাকবে, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। এই যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, আমরা জানি এই ফসফোলিপিডের বাইলেয়ারের সাথে কোলেস্টেরল থাকে। আমরা যদি আমাদের দেহের কথা বলি, আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে কিন্তু কোলেস্টেরল থাকে। তো এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো কোলেস্টেরল থাকে না, এখানে কোনো কোলেস্টেরল থাকে না। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ওদের। এই যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক, এদের কি থাকে না, এদের কোনো হচ্ছে কোলেস্টেরল থাকে না। এদের কি থাকে না, কোলেস্টেরল থাকে না। মিশকাত লাস্টে আমরা 3টা রোগের নাম লিখেছিলাম, একটা নাম গনোরিয়া, একটা নাম সিফিলিস ছিল, এবং আরেকটার নাম ছিল হচ্ছে তোমার এইচআইভি ভাইরাস। ঠিক আছে, তো আমাদের এই কোলেস্টেরল থাকে না। তো সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের গুরুত্ব অনেক, যে আমাদের ব্যাকটেরিয়াতে কি কোনো মাইটোকন্ড্রিয়া আছে? ব্যাকটেরিয়াতে আমরা জানি যে ব্যাকটেরিয়াতে আমাদের কোনো মাইটোকন্ড্রিয়া নেই, নো মাইটোকন্ড্রিয়া, এবং নো প্লাস্টিড, কোনো মাইটোকন্ড্রিয়াও নেই, কোনো প্লাস্টিডও নেই আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে। সো শক্তি উৎপাদন করবে কোথায়? তার মানে শক্তি উৎপাদন হয় এই প্লাজমা মেমব্রেনে। এই যে আমাদের প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে শক্তি উৎপাদন করার জন্য এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো ব্যবহার করে তারা শক্তি উৎপাদন করে। ঠিক আছে, আমাদের যে শক্তি উৎপাদন রয়েছে, শক্তি উৎপাদন কোথায় হয়? প্লাজমা মেমব্রেনে হয়। তারপর ধরো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ফটোসিনথেসিস করে, সিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি সবচেয়ে কমন হচ্ছে আমাদের যে কি জানি ব্যাকটেরিয়াগুলোর নাম সায়ানোব্যাকটেরিয়া, নীরব সবুজ শৈবাল, কি সুন্দর হচ্ছে আমাদের ফটোসিনথেসিস করে। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া করার জন্য যে আমাদের প্লাস্টিড দরকার, সেই প্লাস্টিডও কিন্তু নেই। কিন্তু এই প্লাজমা মেমব্রেনে কিছু থাইলাকয়েড থাকে, প্লাজমা মেমব্রেনে কিছু থাইলাকয়েড থাকে।
থাইলাকয়েড মানে, থাইলাকয়েড হচ্ছে এরকম থালার মতো। থাইলাকয়েড মানে কি? থাইলাকয়েড মানে এরকম থালার মতো কিছু জিনিস থাকে যেগুলা আমাদের এই সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ক্যারি করে। তাহলে এই থাইলাকয়েডের কাজ কি? এই থাইলাকয়েড হচ্ছে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ক্যারি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থাইলাকয়েডের কাজ। তো শক্তি উৎপাদন, প্লাজমা মেমব্রেন। এখন এই যে শক্তি উৎপাদনের কথা বললাম, এই শক্তি উৎপাদনের কথা যেহেতু বলেই ফেলছি, তাহলে এটা নিয়ে একটু হচ্ছে 2-3 লাইন একটু বলা তো হচ্ছে যে জায়েজ, তাই না? তো এটা নিয়ে একটু 2-3 লাইন তো বলতে হবে। সো আমি এই জায়গার কথাটা লিখে মুছে ফেলতেছি। আমি আবার বলছি যে আমাদের এখানে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার থাকে, কিন্তু এখানে কোনো কোলেস্টেরল থাকে না। ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না, প্লাস্টিডও থাকবে না। সো মাইটোকন্ড্রিয়া না থাকলে তো শক্তি উৎপাদন করতে পারার কথা না, বা ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন করে। কোথায় শক্তি উৎপাদন করে? প্লাজমা মেমব্রেনের মাধ্যমে শক্তি উৎপাদন করে। ঠিক আছে, তো এখন এই যে প্লাজমা মেমব্রেনের মাধ্যমে শক্তি উৎপাদন করে, এখানে আমি আরেকটু কথার মধ্যে যেতে চাই যে শক্তি উৎপাদনের তো আমাদের শক্তি উৎপাদনের দুইটা প্রসেস, একটাকে বলি আমরা সবাত শোষণ, একটাকে বলি আমরা অবাত শোষণ। শক্তি উৎপাদনের প্রসেস কয়টা? দুইটা, একটাকে বলি আমরা সবাত শোষণ আর একটাকে বলি আমরা অবাত শোষণ। কারণ কি অক্সিজেন ছাড়া তো শক্তি উৎপাদন হবে না, স্বাভাবিক, এটা তো মেনে নিচ্ছ যে অক্সিজেন ছাড়া শক্তি উৎপাদন হবে না। তো আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা সবাত শোষণ করতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অবাত শোষণ করতে পারে। সো কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেন ছাড়া তারা বাঁচে না, আবার কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেন দিলে বাঁচে না। মানে ব্যাপারটা কি এমন একটা, আজকে কি হার্ড হয়ে যাচ্ছে রে? তো অক্সিজেন, অক্সিজেনটা কারো কারো অক্সিজেন না থাকলে বাঁচে না। যে অক্সিজেন যদি না থাকে একটা টাইপ আছে বাঁচবে না, আবার একটা টাইপ আছে অক্সিজেন থাকলে সে বাঁচবে না, মানে অক্সিজেন থাকলে সে বাঁচে না। আরেকজন আছে যে অক্সিজেন থাকলেও বাঁচে, না থাকলেও বাঁচে। ঠিক আছে, যে অক্সিজেন থাকলেও সে বাঁচবে, না থাকলেও বাঁচবে। তার মানে দেখো অক্সিজেন, এই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা। কখনো কখনো কিছু ব্যাকটেরিয়া আছে তার অক্সিজেন লাগবেই, অক্সিজেন না দিলে সে চিল্লা পাল্লা করে মাথা নষ্ট করে দিবে যে অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও। কিছু ব্যাকটেরিয়া আছে যে অক্সিজেন যদি দাও তার মাথা নষ্ট হয়ে যাবে, আমাকে অক্সিজেন কেন দিছো, অক্সিজেন থাকলে তো আমি বাঁচতে পারবো না। আবার কেউ কেউ আছে যে অক্সিজেন থাকলেও বাঁচে, অক্সিজেন থাইলাকয়েড ড। ওকে, আচ্ছা, তো দেখো কিছু আছে না থাকলে বাঁচে না, কিছু আছে থাকলে বাঁচে না, এগুলো এখন ইংরেজি জানবো। তার মানে কি না থাকলে বাঁচে না, তার মানে তার অক্সিজেন মাস্ট, অক্সিজেন মাস্ট তার জন্য। তো অবশ্যই যদি কোনো কিছু লাগে তখন তাকে আমরা বলি অব্লিগেট। অব্লিগেট মানে বাধ্যতামূলক, অব্লিগেট মানে কি বাধ্যতামূলক। বাঁচে না মানে অক্সিজেন না থাকলে বাঁচে না, তার মানে কি অক্সিজেন লাগবেই, অক্সিজেন না থাকলে বাঁচে না মানে কি অক্সিজেন লাগবেই। তার মানে কি অক্সিজেনের ইংরেজি হচ্ছে, আমরা যাদের অক্সিজেন লাগে তাদের আমরা কি বলি, তার মানে কি বলবো অক্সিজেন লাগবেই, তার মানে কি বাধ্যতামূলক, অব্লিগেট। অ্যারোব, অ্যারোব মানে বায়বীয়, অ্যারোব মানে কি বায়বীয়, বা এর বাংলা হচ্ছে কি, এর বাংলা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক বায়বীয়। তার বাধ্যতামূলক ভাবে হচ্ছে বাতাস লাগবেই, বাতাস ছাড়া সে কান্নাকাটি করে দিবে। অক্সিজেন থাকলে বাঁচে না মানে কি অক্সিজেন লাগবেই না, তার অক্সিজেন লাগবেই না। তাহলে কি হবে, মানে কি বাধ্যতামূলক ভাবে তার অক্সিজেন লাগবে না, অব্লিগেট মানে বাধ্যতামূলক, অক্সিজেন লাগবে না। তার মানে কি অ্যানারোব, অ্যারোব মানে বায়বীয়, অ্যানারোব মানে অবায়বীয়। তার মানে এটার নাম হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, অবায়বীয়। আর এ হচ্ছে থাকলেও বাঁচে না থাকলেও বাঁচে, তার মানে কি
ও হচ্ছে সুবিধাবাদী, ও হচ্ছে এরশাদ, সুবিধাবাদী, ঠিক আছে, ও হচ্ছে সুবিধাবাদী, ঠিক আছে। তখন আমরা একে কি বলবো, একে বলবো সুবিধাবাদী, ইংরেজি ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ মানে সুবিধাবাদী, ফ্যাকাল্টেটিভ অ্যারোব, হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ অ্যারোব, যে সুবিধাবাদী বায়বীয়, যে ভাল লাগলে সে অক্সিজেন নিবে, ভালো না লাগলে অক্সিজেন নিবে না। তো এই অব্লিগেট অ্যারোব, এটার উদাহরণ হচ্ছে, দুইটা উদাহরণ মনে রাখো, সিউডোমোনাস এরিজিনোসা। আচ্ছা, সিউডোমোনাস নামটা মনে রাখো, যে আর কিছু মনে রাখা লাগবে না। আরেকটা মনে রাখো, তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যাজোব্যাক্টার, এই দুইটা নাম মনে রাখো, সিউডোমোনাস আর অ্যাজোব্যাক্টার, এই দুইটা নাম মনে রাখো। বাধ্যতামূলক অবায়বীয়, এটার নামটা খুবই 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 ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম, খুবই গুরুত্বপূর্ণ নাম, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়ামের অনেকগুলা জাত আছে এবং ক্লস্ট্রিডিয়াম অক্সিজেন ছাড়া মানে অক্সিজেন থাকলে সে বাঁচবে না, সো দ্যাটস ওয়াই সে আমাদের ডেড সেলগুলায় বাঁচে বেশি, ডেড মৃত জায়গাগুলোর মধ্যে বাঁচে বেশি। সুবিধাবাদী ফ্যাকাল্টেটিভ অ্যারোবের উদাহরণ হচ্ছে ই কলাই। ই কলাই হচ্ছে আমাদের অক্সিজেন থাকলেও বাঁচবে, অক্সিজেন না থাকলেও সে বাঁচবে। তাহলে অক্সিজেন থাকলে বাঁচে, না থাকলেও বাঁচে। ক্লস্ট্রিডিয়ামের মধ্যে আমাদের কিছু জাত মনে রাখতে হবে। ক্লস্ট্রিডিয়ামের একটা নাম হচ্ছে টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, মানে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এ আমাদের যে রোগটা করে তাকে আমি বলি টিটেনাস, হ্যাঁ, টিটেনি, টিটেনি। আরেকটা ক্লস্ট্রিডিয়ামের নাম আছে বোটুলিনাম, বোটুলিনাম দ্বারা যেটা হয় সেটাকে আমরা বলি বোটুলিজম। বোটুলিজম মানে খাদ্যে বিষক্রিয়া, যে আমরা ক্যান জাতীয় যে খাবার খাই না, ক্যান জাতীয় খাবারে এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকতে পারে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যদি থাকে তখন আমাদের এখান থেকে এই বোটুলিনাম থেকে একটা বিষ খরিত হয়, বোটুলিনাম থেকে যে বিষটা খরিত হয় সেই বিষটাকে আমরা বলি হচ্ছে বোটুলিন নামক একটা বিষ খরিত হয়। এই বোটুলিনাম থেকে যে বিষটা খরিত হয়, এখান থেকে যে পয়জন খরিত হয় তাকে আমরা কি পয়জন বলি, বোটুলিন নামক একটা পয়জন রিলিজ হয়। এই পয়জনটা আমাদের মেরে ফেলতে পারে, যে আমরা যদি বেশি মাত্রায় খেয়ে ফেলি আমাদের মেরে ফেলতে পারে। দ্যাটস ওয়াই ক্যান ফুড তৈরি করার সময় আমরা ক্যানের যে খাবারগুলো খাবো সেই ক্যান খাবারগুলো যেন ভালো মানের ক্যান খাবার হয়, খারাপ ক্যান খাবার হলে কিন্তু আমাদের মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর ক্লস্ট্রিডিয়াম টিটেনাই বা টিটেনাসের বাংলা হচ্ছে ধনুষ্টঙ্কার। এই রোগটা হলে আমরা ধনুকের মতো বাঁকায়া যাই। কিসের মতো বাঁকায়া যাই? ধনুকের মতো বাঁকায়া যাই, ধনুষ্টঙ্কার। তো এই রোগটা আমাদের এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা মাটিতে থাকে, এটার যে স্পোরগুলো আছে এটা মাটিতে থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা হাত পা কেটে গেলে আমরা সাথে সাথে টিটেনাস টক্সয়েড মানে টিটেনাস অ্যান্টিবডি দেওয়ার চেষ্টা করি। কেন চেষ্টা করি? কারণ হচ্ছে যে এই টিটেনাসটা আমাদের যে ধারালো জিনিস দিয়ে কাটলো বা কোনো ভোতাদি জিনিস দিয়ে কাটলো, রাস্তাঘাটে কিছু প্যারেক ঢুকে গেল, সেখানে আমাদের টিটেনাস স্পোর থাকতে পারে। টিটেনাসের স্পোর, ক্লস্ট্রিডিয়াম টিটেনি যদি আমাদের থাকে, সেটা যদি আমরা টিটেনাসের টক্সয়েড বা টিটেনাস অ্যান্টিবডি না নেই, তখন আমাদের কী হবে? টিটেনাস রোগ হবে। টিটেনাস রোগ হলে আমরা ধনুকের মতো বাঁকায় যাবে এবং আমাদের মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমরা হাত পা কেটে গেলে দৌড়ায় বলি না, ডাক্তার কাছে 24 ঘন্টার মধ্যে একটা টিটেনাস দিয়ে আসো, বলে না 24 ঘন্টার মধ্যে টিটেনাস দিয়ে আসো। অক্সিজেন না থাকলে বাঁচে না, মানে অক্সিজেন লাগবেই, একে আমরা কি বলবো? অব্লিগেট অ্যারোব, বাধ্যতামূলক বায়বীয়। দুইটা নাম, সিউডোমোনাস আর অ্যাজোব্যাক্টার, সিউডোমোনাস আর অ্যাজোব্যাক্টার। আরেকটা আছে যে অক্সিজেন লাগবেই না, অক্সিজেন থাকলে বাঁচবে না, মানে অক্সিজেন ছাড়া সে ভালো, তার নাম অব্লিগেট অ্যানারোব। অ্যানারোব মানে অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়। উদাহরণ ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়ামের দুইটা জাত আছে, মানে আরও জাত আছে, আমরা দুইটা জাতকে ইম্পর্টেন্স দিই। একটাকে বলি টিটেনি, টিটেনি কারণে কি হয়? ধনুষ্টঙ্কার বা টিটেনাস রোগ হয়। আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দ্বারা হয় বোটুলিজম, যেটা খাদ্যে বিষক্রিয়া করে। আর থাকলেও বাঁচে না, থাকলেও বাঁচে, না থাকলেও বাঁচে, মানে অক্সিজেন থাকলেও সে খুশি, না থাকলেও খুশি। এ বলবো সুবিধাবাদী ফ্যাকাল্টেটিভ অ্যারোব, মানে সুবিধাবাদী বায়বীয়। উদাহরণ ই কলাই।
গ্লাস দিয়ে কাটলেও টিটেনাস দিয়ে রাখলে ভালো। টিটেনাস স্পোর অনেক জায়গায় থাকতে পারে, কই কই যে টিটেনাস স্পোর লুকায় আছে এটা আমরা জানি না, সো দ্যাটস ওয়াই টিটেনাস দিয়ে দেওয়া ভালো। আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সকল মেয়ে যারা আছো 18 বছরের পর থেকে টিটেনাসের টিকা দেওয়া হয়, 5 ডোজের টিটেনাসের টিকা দেয় মেয়েদের ফ্রি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আফটার 18 বছর বা 16 বছরের পর থেকে দেওয়া যায়। তো মেয়েরা যারা টিটেনাসের টিকা নেও নাই, টিটেনাসের টিকা নিও, যে কোনো সরকারি হসপিটালে ফ্রিতে টিটেনাসের টিকা দেওয়া হয়। তোমরা যারা ওই ঢাকায় আছো তারা আমার মেডিকেলে আশেপাশে, তারা মুগদা মেডিকেল কলেজে গিয়ে দিতে পারো, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন মোস্ট প্রবাবলি টিকা দেওয়া হয়। তো এটা কাট করে টিকা দিয়ে ফেলবা। কারণ কি মেয়েদের কেন ফ্রি টিকা দেওয়া হয়, কারণ আগে আমাদের দেখা যেত প্রচুর মায়েরা মারা যেত বাচ্চা হওয়ার সময়, কারণ বাচ্চা হওয়ার সময় মেয়েদের তো সার্জিক্যাল প্রসিডিউরের মাঝখান দিয়ে যেতে হয়, যে দেখা যায় যে নর্মাল ডেলিভারি হলেও যে প্লাসেন্টা যেটা নারী বলি, সেই নারীটা কাটার জন্য হচ্ছে যে আমাদের দরকার হয় কাঁচি জাতীয় কোনো কিছু, সো বা আমাদের ধারালো উইপন, আমাদের হচ্ছে যে কি বলে ইনস্ট্রুমেন্ট দরকার হয়। সো ইনস্ট্রুমেন্ট যে আছে, তো দেখা যায় এটা অনেক সময় প্রপার স্টেরিলাইজ বা প্রপার পরিষ্কার করা না থাকতে পারে, এবং এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি কিন্তু স্পোর আকারে থাকে। কি আকারে থাকে? স্পোর। এটার যে স্পোর, সেই স্পোরটা কিন্তু ফুটাইলেও ধ্বংস হয় না, এটা ধ্বংস করার জন্য অটোক্লেভ যন্ত্র লাগে। সো দ্যাটস ওয়াই এই মায়েদের বা মেয়েদের বাচ্চা হওয়ার সময় এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি দ্বারা ইনফেক্টেড হওয়ার একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ফ্রিলি প্রতিটা মেয়েকে 5 ডোজের ক্লস্ট্রিডিয়াম টিটেনির টিকা দেওয়া হয়। সো যারা দেও নাই ক্লস্ট্রিডিয়াম টিটেনির টিকা দেওয়া শুরু করতে পারো, বা এখন না দিলেও ধরো আফটার এইচএসসি দিতে পারো। যেমন আমাদের কলেজের মেয়েরা সব মেডিকেলে চান্স পাওয়ার পর এখন হচ্ছে নিজ মেডিকেলে হচ্ছে পাল ধরে যায়, 30-40 জন একসাথে যায়, গিয়ে হচ্ছে তারা টিটেনাসের টিকা দিয়ে আসে। ঠিক আছে, সো টিটেনাসের টিকাটা দেওয়া ইম্পর্টেন্ট। ছেলেদেরও এই টিকাটা ফ্রিলি দেওয়া উচিত, যে কারণ ছেলেরা বা মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর না হোক, ছেলেরা তো প্রচুর বাইরে থাকে, তো প্রচুর অ্যাক্সিডেন্ট করে ছেলেরা, বাইক অ্যাক্সিডেন্ট বলো, তারপর পায়ের মধ্যে পেরেক ঢুকে যাওয়া বলো, ছেলেদের এগুলো কমন খুব। সো ছেলেদেরও কিন্তু টিটেনাসের ভয় থাকে। সো এখন শুধু মেয়েদের দেওয়া হয়, কারণ মেয়েদের একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং মেয়েরা একটু অবহেলায় থাকতো আগে গ্রামগঞ্জের মেয়েরা, বা এখনও থাকে, দ্যাটস ওয়াই মেয়েদেরকে ফ্রি টিটেনাসের টিকা দেওয়া হয়। ছেলেদের ক্ষেত্রেও দেওয়া উচিত, যেহেতু ছেলেরা খুব প্রচুর বাইরে যায়। তো কোনো ছেলে যদি চাও, সে সরকারি হসপিটালে গিয়ে কিছু টাকা দিয়ে টিটেনাসের 5 ডোজের টিকাটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, আর এইটা 3 ডোজ দেওয়ার পর না দিলে আবার ফার্স্ট ডোজ থেকে দিতে হবে। হ্যাঁ, প্রথমে দেওয়া হয় 1 মাস 1 মাস 1 মাস, তারপরে দুইটা 6 মাস 6 মাস পর পর, 6 মাস 1 বছর 1 বছর, যে প্রথম দুইটা 1 মাস পর পর, পরেরটা 6 মাস পর, পরের দুইটা হচ্ছে 1 বছর পর পর। এবং 1 ডোজ যদি মিস যাও, যে এখন এখানে হচ্ছে কি এটা ম্যাক্সিমাম, তুমি যদি ধরো একদম না দাও এখনও গিয়ে দিয়ে আসতে পারো, কারণ হচ্ছে যে এটা মিনিমাম এতদিন পর দেওয়া লাগে, বাট ম্যাক্সিমাম না, এখনও তুমি বাকি দুইটা বুস্টার ডোজ দিয়ে আসতে পারো। ওকে, সো তাহলে আমাদের প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন নিয়ে আমরা কথাবার্তা বলছি। লেখা হয়েছে? আশা করি লেখা হয়েছে জিনিসটা। ওকে, তো আসি, এরপর আসি এখানে সাইটোপ্লাজম। আচ্ছা, এখানে আছে মেসোজোম। মেসোজোম, আচ্ছা সোম লেখো বা জোম লেখো একই কথা। মেসোজোমটা হচ্ছে এই যে প্লাজমা ঝিল্লি থাকে যেটা, বা প্লাজমা ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, প্লাজমা ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, এটা ভেতরের দিকে ভাঁজ হয়ে, ভেতরের দিকে ভাঁজ হয়ে এই মেসোজোম তৈরি করে। এই মেসোজোমটা কোষ বিভাজনে সাহায্য করে। তো ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন, এটাকে বলি আমরা দ্বিবিভাজন। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনকে আমরা কি বলি? দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়া কোষ বিভাজনকে আমরা কি বলি? দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন না 15 ইয়ার্স কোর্স দেয়। হ্যাঁ, 15 বছর পরেই দেওয়া যায়, 15 বছরের পরেই দেওয়া যায়।
দেওয়া যায়, আজীবনই দেওয়া যায়, যে কোনো টাইমেই দিতে পারবা। 60 বছর পর্যন্ত আমরা নর্মালি টিকা দিই, এরপর নর্মালি টিকা দিই না আমরা, ঠিক আছে। তো মেসোজোম, তাহলে আমাদের মেসোজোমও শেষ। তাহলে আমরা মেসোজোম পড়ছি, কোষ প্রাচীর পড়ছি, সাইটোপ্লাজমিক মেমব্রেন পড়ছি, ক্যাপসিউল পড়ছি, ফ্লাজেলা পিলি পড়ছি। বাকি আছে ক্রোমোজোম, সাইটোপ্লাজম, প্লাজমিড, রাইবোজোম, ঠিক আছে। লেখা হয়েছে ডান, লেখা হচ্ছে, আচ্ছা লেখা হয়ে যাওয়ার কথা। তাহলে আবার একটু বলি, মেসোজোম প্লাজমা ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেনের ভেতর দিকে ভাঁজ হয়ে থাকে, মেসোজোম বলি, কোষ বিভাজনে সাহায্য করে। ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন, এখানে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি, ঠিক আছে। এরপর আসো হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটা বাকি আছে আমাদের, আমরা সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতর, আমরা ব্যাকটেরিয়ার ভেতর এই যে তরল জাতীয় যে দানাদার পদার্থগুলো থাকে এদেরকে বলি আমরা সাইটোপ্লাজম। তরল দানাদার পদার্থকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। তো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা জানতে হবে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে কি কি, সাইটোপ্লাজমে মেইনলি আমাদের অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলি আমরা, যে সাইটোপ্লাজমে নানা অঙ্গাণু থাকে, বাট এখানে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। এখানে কি থাকে? এখানে থাকে আমাদের এই রাইবোজোম থাকে। তো সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। তো এদের রাইবোজোমটাকে আমরা বলি, যেহেতু আমাদের ব্যাকটেরিয়া আদিকোষী, ব্যাকটেরিয়া কি আমাদের, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা একটা কথা ইউজ করি, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটিক। এটা তোমরা 9-10 পড়ে আসছো, প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস বিশিষ্ট, তার মানে নিউক্লিয়াসে কোনো ঝিল্লি কিচ্ছু আবরণ থাকে না। তো 70S রাইবোজোম, 70S রাইবোজোম মানে হচ্ছে এই ব্যাকটেরিয়ার রাইবোজোমটাকে যদি আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ মানে অতি দ্রুত ঘুরতে পারে এমন একটা মেশিনে দেই, তাহলে কি হবে? অদক্ষেপ তৈরি হবে, অদক্ষেপ তৈরি হবে। এই অদক্ষেপটাকে যদি আমরা মাপি, মাপলে আমরা অদক্ষেপটাকে পাবো কত? মাপলে আমরা অদক্ষেপটার ভর পাবো 70S। এসটা বিজ্ঞানী ভেদবার্গ, তার নাম অনুসারে আসছে ভেদবার্গ একক। এসকে আমরা বলি কি একক? ভেদবার্গ একক। তো 70S মানে এটাও তো তোমাদের 19 ছিল মোস্ট প্রবাবলি। 70S এর দুইটা সাব ইউনিট পাওয়া যায়, 50S আর 30S। 50S এবং 30S এই দুইটা হচ্ছে সাব ইউনিট, মানে 70S কে ভাঙলে আমরা দুইটা অংশ পাই, 50S আর 30S। এবার তুমি বলবা যে ভাই 50 আর 30 মিলে 80 হয়, কিন্তু এই দুইটা সাব ইউনিট যখন একসাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় দেখা যায় কিছু অংশ কমে যায়, কমে গিয়ে 70S তৈরি হয়। যদিও এটা নানা থিওরি আছে, আমি অনলাইনে খুঁজে এটার কোনো ভালো থিওরি, মানে কেন 70S 50S আর 30S মিলে, সেরকম ভালো কোনো থিওরি পাইনি যে কেন এটা হচ্ছে, যে নানা কয়েকটা থিওরি আছে এই 70S আর 30S হওয়ার পেছনে। তো রাইবোজোম থাকে, তো এই রাইবোজোমটা মুক্ত থাকতে পারে, সিঙ্গেল রাইবোজোম ঘোরাফেরা করতেছে, বা রাইবোজোমগুলো অনেকগুলো একসাথে থাকতে পারে, যাকে আমরা বলি কি? পলিরাইবোজোম বলি। তারপর হচ্ছে আমাদের এই যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে, যে সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের থাকে ক্রোম্যাটোফোর। আনমন তো আসবে না রে, ক্রোম্যাটোফোর, লজ্জা পায় তো, বাচ্চা মানুষ না। আর পরবর্তীতে যেটা থাকে, আরেকটা কথা জানতে হবে, তরুণ ব্যাকটেরিয়া, যারা তরুণ থাকে, তরুণদের দেহে হচ্ছে যে তেল বেশি থাকে না, আমরা কি বলি যে তরুণ মানুষ যে তেল বেশি, যে মানে তরুণ মানে কি? বেশি কাজ করে। তরুণ মানে কি? বেশি কাজ করে না, বা শক্তি বেশি, তো তরুণের তেল বেশি থাকে, আমরা বলি না তরুণের কি বেশি থাকে? তেল বেশি। সো দ্যাটস ওয়াই তরুণ ব্যাকটেরিয়াতে তেল থাকে। তেল মানে কি? ভলিউটিন, ভলিউটিন, ভলিউটিন মানে চর্বি দানা, ঠিক আছে, চর্বি দানা। বয়স হয়ে গেলে কি তেল থাকে? বয়স হয়ে গেলে তো আর শরীরে তেল থাকে না। সো বয়োবৃদ্ধির সাথে সাথে এই ভলিউটিনটা আস্তে আস্তে কোষ গহ্বরে ঢুকে সে নর্মাল দানা আকারে থাকে, ঠিক আছে, কোষ দানা হিসাবে বিদ্যমান থাকে।
হ্যাঁ 80 আছে হচ্ছে 50 প্লাস 40 থাকে। ক্রোম্যাটাফোর, ক্রোম, ক্রোম মানে রঞ্জক, ক্রোম মানে রঞ্জক, ম্যাটাফোর রঞ্জক দানা, ক্রোম্যাটাফোর মানে রঞ্জক দানা, ঠিক আছে, রং সমৃদ্ধ দানা। কোনটা ব্যাকটেরিয়া? এটা হ্যাঁ ব্যাকটেরিয়া। এরে আমার লেহার এই সিচুয়েশন, তোমরা আমার লেহা বুঝতেছেই না, ইয়া কোনো কথা? তোমরা মোর লেহা না বুঝলে কেমবে হবে? আমি কি ডাক্তার হয়ে যাচ্ছি? মানে আমার লেখা কিন্তু খারাপ না, এই আমার লেখা কিন্তু সুন্দর, কেউ আবার বললো না আমার লেখা খারাপ। মানে জায়গা নাই দেখে লিখতে পারি না, আমার লেখা বুঝতে পারবা ইনশাল্লাহ ডাক্তার হলেও। ঠিক আছে, তো আমরা তাইলে এখান থেকে সাইটোপ্লাজমও পড়ে ফেলছি আর রাইবোজোমও পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আমাদের বাকি আছে ক্রোমোজোম অ্যান্ড প্লাজমিড, এই দুটো জিনিস বাকি আছে। ক্রোমোজোম, ওদের যে ক্রোমোজোমটা থাকে এই ক্রোমোজোমটাকে আমরা বলি নগ্ন ক্রোমোজোম, নগ্ন অর নেকেট ক্রোমোজোম, নেকেট ক্রোমোজোম। কারণ কি? কারণ হচ্ছে প্রথমত ক্রোমোজোম থাকার কথা হচ্ছে নিউক্লিয়াসের ভেতর, তো এখানে কোনো নিউক্লিয়াস নাই, তার মানে এই ক্রোমোজোমটা কোথায় থাকে? ক্রোমোজোমটা কিন্তু সাইটোপ্লাজমেই থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। তো নর্মালি ক্রোমোজোম কোথায় থাকার কথা? নর্মালি ক্রোমোজোম হচ্ছে যে আমাদের কোথায় থাকার কথা? নর্মালি ক্রোমোজোম থাকার কথা নিউক্লিয়াসে থাকে, সাইটোপ্লাজম। নগ্ন ক্রোমোজোম বলার কারণ ক্রোমোজোমের যে আবরণ, ক্রোমোজোমগুলা আমাদের কি দ্বারা তৈরি হয়? তোমরা যারা আমার ফান্ড রেইজিং কোর্স করছো তারা দেখছো যে আমাদের ক্রোমোজোম আসলে কিভাবে তৈরি হয়। তো ক্রোমোজোমের মধ্যে দেখা যায় আমাদের এরকম একটা হিস্টোন প্রোটিন থাকে। আমাদের নর্মালি কি থাকে? আমাদের এই 8টা হিস্টোন প্রোটিন থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হিস্টোন প্রোটিন থাকে আমাদের। সেই 8টা হিস্টোন প্রোটিনের পাশে, 8টা হিস্টোন প্রোটিনের পাশে ডিএনএ পেঁচায় পেঁচায় থাকে। 8টা হিস্টোন প্রোটিনের পাশে কি পেঁচায়? ডিএনএ পেঁচায়। এরকম পেঁচিয়ে 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 অনেক পেঁচিয়ে 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 আমাদের তৈরি হয় কি? আমাদের তৈরি হয় ক্রোমোজোম তৈরি হয়। মানে আমাদের প্রকৃত কোষে ক্রোমোজোম যদি আমরা চিন্তা করি যে প্রকৃত কোষে ক্রোমোজোম, আমাদের যে প্রকৃত কোষ আছে সেখানে যে ক্রোমোজোম আছে সেটা কিভাবে তৈরি হয়? সেটা তৈরি হয় হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ। হিস্টোন প্রোটিন আর ডিএনএ দুইটা মিলে তৈরি করবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করবে নিউক্লিওসোম। সেই নিউক্লিওসোম পেঁচিয়ে তৈরি করবে হচ্ছে আমাদের ক্রোমাটিন। সেই ক্রোমাটিন পেঁচিয়ে তৈরি করবে ক্রোমোসোম। ঠিক আছে, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ পেঁচিয়ে তৈরি করবে কি? নিউক্লিওসোম। নিউক্লিওসোম পেঁচিয়ে কি তৈরি করবে? ক্রোমাটিন। ক্রোমাটিন পেঁচিয়ে কি তৈরি করবে? ক্রোমোজোম। তো ওদেরটাকে আমরা নেকেট বা নগ্ন ক্রোমোজোম কেন বলছি? কারণ এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তার মানে ওরা নর্মালি ডিএনএ গুলা পেঁচায় 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 আমাদের এই ক্রোমোজোম তৈরি করে। হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্য আমরা নেকেট বা নগ্ন ক্রোমোজোম বলি। ঠিক আছে, লিখছো? আর এই যে আমাদের সাইটোপ্লাজমে থাকে না, সাইটোপ্লাজমের যে অঞ্চলে এই ক্রোমোজোমটা থাকে, সাইটোপ্লাজমের যে জায়গাটায় এই ক্রোমোজোমটা থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজমের
যে স্থানে ক্রোমোজোম থাকে সেই জায়গাটাকে আমরা বলি নিউক্লিওয়েড। কি বলি আমরা? নিউক্লিওয়েড। দেখা হয়েছে। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, প্লাজমিড। প্লাজমিড পড়লে আজকে আমাদের ক্লাস শেষ, প্লাস ক্লাসের সাথে আমরা অনেক কিছু পড়ে ফেলছি আজকে কিন্তু জাস্ট আমরা ব্যাকটেরিয়ার গঠনের সাথে অনেক এক্সট্রা ব্যাপার স্যাপারগুলো এনে পড়ে ফেলছি। ক্লাস শেষ হয়েছে, তোলা হয়েছে, সরি ক্লাস না, তোলা হয়েছে। রাহাত খান, বইয়ের সাথে কি ভাইয়া সব মিলবে? পড়া দেখো রাহাত, মিলে কিনা। তোমরা ক্লাস শেষে বইটা পড়বা, বইটা পড়ে দেখবা যে ভাইয়া যা পড়াইছি মিলে কিনা। আমি তো বই থেকেই পড়াই রে। প্লাজমিড, প্লাজমিডের ক্ষেত্রে কিছু টার্ম আসে যে এক্সট্রা ক্রোমোসোমাল, মানে কি ক্রোমোজোম বহির্ভূত, দ্বিসূত্রক, বৃত্তাকার, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। এক্সট্রা ক্রোমোজোমাল, দ্বিসূত্রক, বৃত্তাকার, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। প্লাজমিডের ক্ষেত্রে এই চারটা জিনিস মিলবে, ঠিক আছে? এই চারটা জিনিস মাথায় রাখতে হবে। তারপর মনে রাখতে হবে এখানে জিন যে থাকে, অল্প জিন থাকে। জিন মানে ডিএনএর জিনের পরিমাণ এখানে খুব অল্প। আর এটা হচ্ছে ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। এখন বলবা ভাই কিসের ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে? তোমরা যারা 9-10-এ জেনেটিক্স চ্যাপ্টারটা পড়ে আসছো তারা অবশ্যই জানো যে এটা আমাদের যে রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে? এইটা আমরা কোথায় ব্যবহার করি? এই জিনিসটা আমরা ব্যবহার করি রিকম্বিনেট। কি হিসাবে তোমাদের ইউজ করছে জানি না। ক্লাস 9-10-এর বই সম্পর্কে আমার আইডিয়া কম, দ্যাটস আমি চিন্তা করছি 9-10-এর ভিডিও করব। তোমাদের এই সিরিজটা শেষ করার পর, টেস্ট পেপার সলভিং সিরিজ শেষ করার পর 9-10-এর জন্য ভিডিও করে স্টার্ট করবো, আমার প্ল্যানিং আছে। তো রিকম্বিনেন্ট বানান মোস্ট প্রবাবলি ভুল হয়েছে, বাংলায় লিখি। বা এটাকে আমরা বলতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ব্যবহার করি ভেক্টর বা বাহক, যে ডিএনএ বহন করার কাজে ব্যবহার করি। তোমরা হ্যাঁ, প্লাজমিড মানে ডিএনএ। তোমরা ইয়াতে পড়ো নেই, তোমাদের 9-10 ছিল না যে প্লাজমিড এরকম একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে। এই ডিএনএটাকে আমরা করি কি, এভাবে কাটি একটা জায়গায়, কেটে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ আছে সেই ডিএনএটাকে যুক্ত করি, ঠিক আছে? এই টেকনোলজিটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, দ্বিসূত্রক ডিএনএ। প্লাজমিড হচ্ছে একটা দ্বিসূত্রক এক্সট্রা ক্রোমোজোম বহির্ভূত দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, যে নিজে নিজে বিভাজন হতে পারে, যেখানে জিন সংখ্যা অল্প এবং এটা ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। তোলা হয়েছে?
আজকে লাইভে যথেষ্ট মানুষ উপস্থিত ছিলে, মিনিমাম 50 জনের মতো লাইভ করেছে, ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট দিন আমরা যতটুকু পড়িয়েছি ততটুকু পুরো এক্সাম, এটা তোমরা তোমাদের বইয়ে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনে পাবা। কিছু অংশ আমরা, আচ্ছা আরেকটা অংশ বাকি আছে, এক্সট্রা ক্রোমোজোম, আরেকটা জিনিস বাকি আছে, এটা আমি একটু বলে নিই যে আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ পড়লাম না, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, এখানে আরেকটু কথা বলা উচিত ছিল। গ্রাম পজিটিভের একটা উদাহরণ হচ্ছে ব্যাসিলাস সাবটিলাস, ঠিক আছে। আর গ্রাম নেগেটিভের একটা উদাহরণ আছে যে সালমোনেলা টাইফি। গ্রাম পজিটিভের যে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলা আরও মনে রাখার জন্য আমরা যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার যে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখি যে 1,00,000 কষ্ট, যে এদের মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য আমরা মনে রাখি 1,00,000 কষ্ট। এক দ্বারা কি আসে? এক দ্বারা আসে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, লাখ দ্বারা আসে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ঝুঁকা লিখতে লিখতে মাঝে ব্যথা হয়ে যাচ্ছে। ক দ্বারা আসে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। শর্ট দ্বারা আসে দুইটা, একটাকে বলি স্ট্রেপ্টোকক্কাস, একটাকে বলি স্ট্যাফাইলোকক্কাস। আচ্ছা, তো এত কষ্ট করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বের করার দরকারটা কি ছিল? এই যে বিজ্ঞানীরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যবহার করলো, আমরা আমাদের ল্যাবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যবহার করি। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে ব্যাসিলাস, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে ব্যাসিলাস, ঠিক আছে। আমরা এত কষ্ট করে যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যবহার করি তার কারণটা কি? কারণ কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সেটার উপর। গ্রাম পজিটিভ যারা তাদের উপর আমরা ব্যবহার করি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন জানি আমরা, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে পেনিসিলিন। তো এই পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি কি এই গ্রাম পজিটিভের ক্ষেত্রে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমরা কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি? গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক। কিন্তু গ্রাম নেগেটিভে পেনিসিলিন কাজ করে না, গ্রাম নেগেটিভে পেনিসিলিন কাজ করে না। তোমাকে দেখতে চায় সবাই, আসো নিজ দিয়ে আসো, তোমাকে দেখতে চায় সবাই, আসো, তা হাই জানায় যাও, আসো। আচ্ছা, এরা সব পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ। এই যে যত ব্যাকটেরিয়া আছে সব আমাদের গ্রাম পজিটিভ। এখানে যা আছে মানে এই গোত্রগুলো, মানে স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে অনেকগুলো নাম আছে, ক্লস্ট্রিডিয়ামে অনেকগুলো নাম আছে, স্টেফাইলোকক্কাসে অনেকগুলো নাম আছে, অ্যাক্টিনোব্যাকটেরিয়া অনেকগুলো নাম আছে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অনেকগুলো নাম আছে, যা আছে সবগুলো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ ক্ষেত্রে আমরা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তোমরা আজকে নেটে সার্চ দিবা যে কেন গ্রাম নেগেটিভে পেনিসিলিন কাজ করে না, এটা তোমাদের সকলের প্রশ্ন। কালকে আমাকে জানাবা যে কেন গ্রাম নেগেটিভে পেনিসিলিন কাজ করে না। আর এই গ্রাম নেগেটিভে আমরা তাহলে কি ব্যবহার করি? টেট্রাসাইক্লিন, ঠিক আছে। তারপর টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো ওষুধের নাম, ড্রাগের নাম এগুলো, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন। এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি, এগুলো অ্যান্টিবায়োটিক সব, ঠিক আছে। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক। কারণ কি আমরা এই যে ব্যাকটেরিয়ার জীবন আছে, ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের কোষীয় প্রাণী, সো কোষ বা জীবন আছে যেহেতু দ্যাটস এটা বায়ো, এবং এই জন্য আমরা এর বিরুদ্ধে ব্যবহার করি অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো মোটামুটি তোমাদের সব কিছু পড়িয়ে দেওয়া হয়েছে ব্যাকটেরিয়ার। আশা করি নেক্সট ক্লাস
ব্যাকটেরিয়া একটা গতি নিয়ে আসতে পারবো। ব্যাকটেরিয়া আজকে মোটামুটি ব্যাকটেরিয়া মোস্ট ইম্পর্টেন্ট যে থিং আছে আমরা পড়ে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতাগুলো পড়ার চেষ্টা করব শেষ করে দেওয়ার, কারণ 4টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তো আজকে 5 নাম্বার ক্লাস। আর 3টা ক্লাসে চেষ্টা করবো আমি এই অধ্যায়টা কমপ্লিট করে দিতে। 8 ক্লাস এই অধ্যায় কমপ্লিট হওয়া মানে অনেক বড় জিনিস। এই অধ্যায় শেষ করতে মিনিমাম 15 ঘন্টা ডেডিকেটেড টাইম আমার লাগে। এবং তুমি বাংলাদেশে যে জায়গায় পরীক্ষা দিতে যাও, যে জায়গায় পরীক্ষা দাও, তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও, এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে মাস্ট। এই চ্যাপ্টার হচ্ছে প্রশ্ন দাও ফরজ, এরকম একটা ব্যাপার। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দাও ফরজ। ওকে, থ্যাংক ইউ অল।